এসএপিতে লগ ইন করা আছে? হ্যাঁ হ্যাঁ, লগ ইন করা আছে। আচ্ছা, আমরা একটা বিজনেস প্রসেসকে ধরে ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? হুম হুম হুম। বিজনেস প্রসেস বলতে কি বোঝায়? বেসিক্যালি এসএপিতে আমরা যে মডিউলটা করছি, এসএপি এফআইসিও, এই মডিউলটা হচ্ছে একটা ফাংশনাল মডিউল, ঠিক আছে? হুম। ফাংশনাল মডিউল বলতে কি বোঝায়? যেখানে হচ্ছে আপনার সমস্ত ফাংশনগুলো রেডিমেড করা আছে। ভালো করে বুঝে নেবেন এই জায়গাটা, হ্যাঁ? ফাংশন হুম। মডিউল হচ্ছে সমস্ত ফাংশন রেডিমেড করা আছে, ঠিক আছে? আপনাকে কি করতে হবে? ওই ফাংশনগুলোকে ইউজ করতে হবে। আচ্ছা কোনো ফাংশন কিন্তু নতুন ক্রিয়েট করতে হচ্ছে না। ক্রিয়েটের কোশ্চেন চলে আসা মানেই তাহলে এটা টেকনিক্যাল পার্ট, আচ্ছা, ঠিক মানে আছে? একদম রেডিমেড আছে সেটাকে রেডিমেড আমাকে করা ইউজ আছে। করতে এবার হবে। এবার কোনটাকে কীরমভাবে ইউজ করব সেটা হচ্ছে আমার যেরকম রিকোয়ারমেন্ট হবে সেরমভাবে আমরা সেরমভাবে সেটাকে ইউজ করব, রাইট? ওকে। এবার হ্যাঁ। এই ফাংশনাল মডিউলগুলো যেগুলো আছে, ধরুন আমাদের এখানে এফআইসিও করছি, কখনো কেউ এমএম করে, কেউ এসডি করে, কেউ এইচআর করে, কেউ পিপি করে, যার যে রিকোয়ারমেন্ট হয়। প্রত্যেকটা ফাংশনাল মডিউলে একটা করে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? হুম এবার আপনি একটা কাজ করবেন, আমি হয়তো ক্লাসে যখন মোটামুটি টপিকগুলো শেখাবো, কিছু কিছু জিনিস তো আপনি করেছেন, ঠিক আছে? সেগুলোতে নিজের নলেজটাকে একটু ব্রাশ আপ করার চেষ্টা করবেন। তাহলে কী হবে? তাহলে আপনার মনে যদি নাও হয় কোনো ইস্যু নয়, ঠিক আছে, আমি তো পুরো বলেই দেবো, বাট তাহলে হুম রিকালেক্ট করতে পারবেন নিজেও যে হুম। ঠিক কোন কোন লেভেলে কোন কোন জায়গায় মানে কী ধরনের ঘাটতি রয়েছে। কারণ কী বলছে, হ্যাঁ। এই রেকর্ডিংগুলো আমি এক মিনিট আমি রেকর্ডিংটা একটু স্টপ করি। ধরুন এই যে ফাংশনাল মডিউলে, ঠিক আছে, এই ফাংশনাল মডিউলে যে অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার বলছি, এই অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার সম্বন্ধে আপনার কোনো প্রায়র আইডিয়া কি আছে? অর্গানাইজেশনাল যদি স্ট্রাকচার আপনাকে ফট বলতে করে জিজ্ঞেস করে কোনো সময়তে ইন্টারভিউতে, ধরুন জিজ্ঞেস করে ফেললো, আপনি তো বলতে পারবেন না যে জিজ্ঞেস করবে কি করবে না, ঠিক আছে? না। কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে নোবডি নোজ, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে একটা প্রত্যেক মানে এর কোনো সাজেশন হয় না। হুম হুম। সিলেবাস হতে পারে বাট সাজেশন হয় না। আচ্ছা। সিলেবাস আর সাজেশন কিন্তু পুরো দুটো আলাদা জিনিস, ঠিক আছে? আপনি কোনো 10টা চ্যাপ্টার টোটাল একটা কোর্সের মধ্যে রয়েছে, আপনার কোনো একটা চ্যাপ্টার ভালো লাগলো না, আপনি পুরোটাকে ছেড়ে দিন, হুম। সেটা একটা অবজেক্টিভ, সেটা কোনো অপরাধের নয়। বাট আপনি 10টাই করলেন, আপনার পছন্দের জায়গাগুলো করলেন, বাকিগুলো বললেন না এগুলো আপনি যেগুলো পারলেন করলেন, যেগুলো পারলেন না সেগুলো বললেন না এগুলো ইম্পর্টেন্ট না। আপনি তো ডিসাইডিং ফ্যাক্টর নয় না ইম্পর্টেন্ট কি না আনইম্পর্টেন্ট, যিনি ইন্টারভিউ নেবেন তার কাছে মনে হচ্ছে। সেই জন্য হ্যাঁ। এসএপি ক্ষেত্রে কোনো মানে আলটিমেটলি সাজেশন হয় না, ওকে? এক নম্বর। হুম। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এই যে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে কী বোঝায় সেটা আগে ফার্স্ট জানতে হবে। আপনার কি প্রায়র আইডিয়া আছে এটা সম্বন্ধে? এন্টারপ্রাইজ স্ট্রাকচার ওই কোম্পানি কোড ক্রিয়েট করা, আর ওই কোম্পানি আর কোম্পানি কোডের লিংক করানো, এইটা। দেখুন আমি কিন্তু আপনাকে স্ট্রেট একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি। যদি আপনাকে কেউ এই কথাটাই জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই অর্গানাইজেশন স্ট্রাকচার, ঠিক আছে? এবার ধরুন আজকে আপনি কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করাটা এটা সমস্ত মডিউলেই রয়েছে। এফআইতে রয়েছে, এমএমএ রয়েছে, আর এমএম যখন করতে যাবেন এফআই যদি ক্রিয়েট করা থাকে তা করতে হবে না, ঠিক আছে? তো একবার ক্রিয়েট করা থাকলে করা হয় না। এসডি থাকে করতে গেলে সেটা করবে। তাহলে শুধু কোম্পানি আর কোম্পানি কোড ক্রিয়েট করা অ্যাসেন করে কি অর্গানাইজেশন স্ট্রাকচার? না না, না। অ্যাকচুয়াল তা না। অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে কী বোঝায়, এটা একটা ছোট্ট আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। আপনি এই যে কোম্পানিতে চাকরি করছেন, কতদিন আছেন চাকরিতে, এই কোম্পানিতে কতদিন আছেন? এবছর। 3 বছর হচ্ছে। আপনি একদম প্রথম দিনটার কথা ভাবুন, ফার্স্ট দিনটার কথা একদম। যখন প্রথম দিন আপনি চাকরিটা করতে গেলেন তার আগে আপনার একটা ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। মেবি হতে পারে একবার দুবার, যাই হোক একটা ইন্টারভিউ হয়েছে। যখন ইন্টারভিউতে ফাইনাল হলো, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কোনো একটা ফাইন ডেতে গিয়ে জবে গেলেন, ঠিক আছে? হুম হুম। এবার আপনার প্রথম কাজটা কী ছিল? প্রথম কাজটা ছিল যে ফার্স্ট আপনাকে একজন ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে যে এই আপনি এনার আন্ডারে কাজ করবেন, আপনার যা প্রবলেম হবে এনার কাছে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এবার যা ওনার সঙ্গে যখন আমার আলাপ হয়ে গেল, আপনাকে উনি বুঝিয়ে দিচ্ছেন যে দেখুন আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কোম্পানি এই এই কাজ করে, যেগুলো রিয়েল টাইমে হয় প্র্যাকটিক্যালি, আমি সেটাই বলছি, কিন্তু আমি কোনো বানিয়ে কিছু বলছি না। যে না না। এইটা আমাদের যেটা এরমভাবে কাজ করে, আমাদের এইভাবে কাজ করতে হয়,
আমরা এই ফিল্ডে কাজ করি, আমাদের এইটার এরিয়া আছে, আমরা এই জায়গায় কাজ করব, এই সব কাজগুলো আমাদের করতে হবে, আপনাকে এই কাজটা করতে হবে, আপনি এই কাজগুলো করবেন। আপনার কোনো ডকুমেন্টস দরকার হলে, কোনো রিকোয়ারমেন্ট দরকার হলে আপনাকে দেখিয়ে দিল কোনো একজন পার্সন যিনি এই সমস্ত ব্যাপারে কাজ দেখাশোনা করেন, ওনাকে জিজ্ঞেস করবেন। এবার যদি কোনো সময় তো আপনার কোনো ডাউটস হয়, সেখানে আমি যদি না থাকি, তাহলে আমার অ্যাবসেন্সে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন, বলে আরেকজন কাউকে দেখিয়ে দিল, যেটা ইচ্ছা। ঠিক আছে? আপনার কোনো ফাইল, দেখুন সবসময় তো আপনাকে আর লোকের কাছে গেলে না, ফাইল আপনাকে কিছুটা জেনেও নিতে হবে কোথায় কী ফাইল আছে। তো আপনি জেনে নেবেন, বলে দিল যে আপনি ফাইল সম্বন্ধে কোথায় কী আছে না আছে ওনার থেকে জেনে নেবেন, উনি আপনাকে বলে দেবেন, ওখানে আপনি করে নেবেন। আপনার কোনো স্টেশনারি দরকার হলে কার থেকে জেনে নেবেন। এভরিথিং যেটা কর্পোরেট একটা নর্মাল সেক্টরে হয়, সেরকম আপনাকে বলে দেওয়া হলো, রাইট? এইবার আপনি আপনার যে কাজটা আছে, যে ফিল্ডটা, যে জব ওয়ার্কটা আপনাকে দেওয়া হলো, এরকম তো নয় যে আপনি একদম পুরো রেডিমেড একদম জানেন যে সঙ্গে সঙ্গে দিল আর আপনি করতে পারবেন। এটা খুব কম লোকেরই হয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা টাইমের ব্যাপার আছে, যে যত কম সময় করতে পারে তার পক্ষে তত তাড়াতাড়ি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে সুবিধা হয়। এটা একটা খুব কমন ব্যাপার আছে। ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে যে যখন এই জিনিসটা হলো, সেইখানে কি হচ্ছে, সেখানে আলটিমেটলি হচ্ছে যেটা দরকার লাগে, সেটা হচ্ছে আমাদের যে আমরা কত তাড়াতাড়ি এই কাজটাকে নিজেদের ওয়ার্কলোডটাকে বুঝে নিতে পারবো। ঠিক আছে? তার মানে আমাকে আগে ফার্স্ট কি জানতে হচ্ছে যে আমার এই ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বাইরে কোন কোন জায়গার সঙ্গে কাজ করছে, কোন কোন জায়গার সঙ্গে রিলেটেড আছে, তাদের সঙ্গে আমাদের কি বিজনেস হচ্ছে, এভরিথিং আমাদের জেনে নিতে হচ্ছে। এই টোটাল জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আলটিমেটলি। ঠিক আছে? এবার এর মধ্যে একটা পার্ট হচ্ছে কোম্পানি ক্রিয়েশন, কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ দ্য, ওটা খুব, এবার আপনি বলুন, আমি এতগুলো কথা বললাম, এই জায়গার ভ্যালুয়েশনটা কতটা, আর যদি একটা সিম্পল কোম্পানি আর কোম্পানি কোডকে ক্রিয়েট করে অ্যাসাইন করাটা কতটুকু, সিম্পল প্র্যাকটিক্যাল, জাস্ট একটা 3 লাইনে কাজ হয়ে গেল ওটা একটা। ঠিক আছে? এবার এই টোটাল জবটা যখন বুঝতে পারবেন, তখন তো সেটা অনেক ব্রড কাজ হয়ে গেল। ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার। ঠিক আছে? এবার নেক্সট পয়েন্ট যেটা আসছে, সেটা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট কাকে বলে? তো থ্রি টাইপ ক্লায়েন্ট আছে জানতাম, ওই প্রোডাকশন, কোয়ালিটি এন্ড ডেভেলপমেন্ট। বলুন। প্রোডাকশন, কোয়ালিটি এন্ড ডেভেলপমেন্ট। বলুন, আমি বলুন শুনছি। মেন তো একটা কোনো কোম্পানিতে প্রোডাকশন ফার্স্টে হবে, সেটা কোয়ালিটি চেকিং হবে, তারপর ডেভেলপমেন্ট। এগুলো কি ক্লায়েন্ট? ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের নর্মাল ডেফিনেশন বলুন, এসএপি ভুলে যান, জাস্ট নর্মাল বিজনেস সিনারিতে ক্লায়েন্ট কাকে বলে? এসএপি ভুলে যান, এসএপি বাইরে গিয়ে কথা বলছেন, নর্মালি ক্লায়েন্ট কাকে বলে? যে কোনো ফিল্ডের লোকেদের, যে কোনো সময় যে সিনারিতে হতে পারে, মানে যে কোম্পানি হয়ে আমরা কাজ করছি। এটা তো একদম পুরো এসএপি ল্যাঙ্গুয়েজে হয়ে গেল যে আমরা কোম্পানির, সেই কোম্পানিটা ক্লায়েন্ট আমাদের কাছে। ঠিক আছে? এবার হচ্ছে সে ক্লায়েন্ট কার কাছে? সে কিন্তু অফিসিয়ালি ক্লায়েন্ট হচ্ছে এসএপি এজির কাছে। কিন্তু আপনাদের প্রবলেমটা হয়ে গেছে আমি জানি, যার জন্য আমি এইগুলো ধরাচ্ছি এই জায়গাটাতে, যে এই যে কনসেপশনগুলো কত হাফ হার্টেড কনসেপশন। ঠিক আছে? সে ক্লায়েন্ট হচ্ছে এসএপি এজির কাছে। ঠিক আছে? এসএপি এজি ফুল ফর্ম জানেন? এজির ফুল ফর্ম হচ্ছে বিজনেস, আমরা যেটা আমাদের এই ইন্ডিয়াতে যেমন প্রাইভেট লিমিটেড বলি না, জার্মান ল্যাঙ্গুয়েজে এজি ফুল ফর্ম হচ্ছে প্রাইভেট লিমিটেড। ঠিক আছে? তো এবার হচ্ছে ওটা জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু, ঠিক আছে, জাস্ট জেনে রাখা ভালো এইটুকুনি। এবার হচ্ছে এসএপি এজির কাছ থেকে যখন কোনো একটা পার্টিকুলার কোম্পানি, ভালো করে বুঝে নিন, কোম্পানি কথাটা ইউজ করলাম, কিন্তু কোম্পানি যখন সফটওয়্যার পারচেস করবে, ইমপ্লিমেন্টেশন করবে তার বিজনেসে, তখন এসএপি তাদেরকে একটা ইউনিক ক্লায়েন্ট আইডি প্রোভাইড করে। ইউনিক ক্লায়েন্ট আইডি কথাটা ইউজ করলাম কেন? ক্লায়েন্ট আইডি কারোর সঙ্গে কারো ম্যাচ করে না। ঠিক আছে? এটা মোটামুটি 3 ডিজিটের ক্লায়েন্ট আইডি চলছে এখন তো, ওকে, 4 ডিজিট হয়তো ম্যাক্সিমাম হবে। তো এবার হচ্ছে এই যে ক্লায়েন্ট আইডি যেটা প্রোভাইড করলো, আলটিমেটলি এই ক্লায়েন্ট আইডিটা কে পেলো না? আলটিমেটলি হচ্ছে যে পারচেস করছে এসএপি সফটওয়্যার, সে পেলো। ঠিক আছে? তাহলে
কে কার কাছে ক্লায়েন্ট, তাহলে কোম্পানি ক্লায়েন্ট হচ্ছে বেসিক্যালি এসএপির কাছে, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আপনি যে ওই যে বললেন ডেভেলপমেন্ট, কোয়ালিটি, এগুলো কিন্তু কোনোটাই ক্লায়েন্ট নয়, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি সার্ভার, ঠিক আছে? ওগুলো হচ্ছে সার্ভার, ঠিক আছে? এবার হচ্ছে এই যে ধরুন ক্লায়েন্টটা, ঠিক আছে, আপনি দেখবেন নর্মালি এসএপি যখন কেউ পড়ায়, এবার আমিও আগে করতাম, এটা গত বছর থেকে ছেড়ে দিয়েছি, প্রথম দিকে টোটালি এসএপির হিস্ট্রি, তারপর এসএপির সার্ভার সিস্টেম, সার্ভার থেকে এই সার্ভার থেকে ওই সার্ভার কীভাবে যাচ্ছে, ঠিক আছে, এই সমস্ত পড়ানো হয়। এবং এটা স্ট্যান্ডার্ড সিস্টেমে সব জায়গাতেই প্রায় তাই করা হয়, কিন্তু শুধু সাউথ ইন্ডিয়া বাদ দিয়ে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি এখন এই নিয়ে আমি এখন দুদিন ধরে কথা বলি, আপনি কিন্তু বোর ফিল করবেন, কারণ বেসিক্যালি জিনিসটা তো টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যতক্ষণ প্র্যাকটিক্যালি ঢুকবেন, ঢুকে যখন এই জিনিসটা প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে যুক্ত এমনি নর্মালি আছেন, তার সঙ্গে যখন আপনার এই এসএপির নলেজটা মানে মিক্স আপ করতে পারবেন, তখন কিন্তু আপনার পক্ষে খুব সুবিধা হবে এই জিনিসটা বুঝতে, ঠিক আছে? আর ওই যে যেটা থিওরিটিক্যাল পার্ট যেটা বলা হচ্ছে, যেটা আপনি যে কী কোথায় সার্ভার আছে, এটা যখন আপনার পুরো জিনিসটা শেখা হয়ে যাবে, তখন ওটা শেখানো হবে, তখন আপনার ধরতে সুবিধা হবে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইখান থেকে করেছিলাম, তখন ইজি হয়ে যাবে জিনিসটা। এখন আমি শত বোঝালেও কিন্তু ওটা একটা জাস্ট পেপার ওয়ার্ক টাইপের হয়ে যাবে, ঠিক আছে? না বুঝতে পারবেন, না মুখস্থ করতে পারবেন, পুরো মাঝখানে পড়ে থাকা, ঠিক আছে? তো সেই জন্য আমি পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডে বুঝিয়ে দিচ্ছি একদম, যাতে সুবিধা হয়। এটা এক নম্বর দিক হলো। দ্বিতীয় হচ্ছে যে এই যে ক্লায়েন্টের, এটা আমি যে আইডি ফাংশনটা বললাম, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে নর্মাল ডেফিনিশন, ঠিক আছে? বাট যখন টেকনিক্যাল অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সারটা যখন ইন্টারভিউ ওরিয়েন্টেড অ্যান্সার হবে, তখন সেটা টেকনিক্যাল অ্যান্সার হবে। এইটা আপনি বলতে পারেন, বাট এইটা বললে কিন্তু আপনি কোনো আপনার ইন্টারভিউকে খুশি করতে পারবেন না, ঠিক আছে? মানে এসএপি ল্যাঙ্গুয়েজে অন্যরকম। এসএপি ল্যাঙ্গুয়েজে মানে কি বলতো, অ্যাকচুয়াল টেকনিক্যাল টার্মে বলতে হবে, এটা জেনারেল টার্মে বলে দিলাম আমি আপনাকে, ঠিক আছে? তো এবার টেকনিক্যাল টার্মটা কীরকম? টেকনিক্যাল টার্মটা হচ্ছে যে ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। হয়তো কোনো দিন আপনি শুনবেন ভবিষ্যতে বা শোনেননি, যাই হোক যেটা ইচ্ছা, এইটা কিন্তু মাথায় রাখবেন, নোট করা, যদিও এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, নোট পরে করে নেবেন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। কথাটা কেন ইউজ করা হলো আপনি খুব ভালো করে দেখুন। এই যে এসিপিতে ঢুকেছেন, আপনাকে একটা ইউজার আইডি দিতে হয়েছে এবং ক্লায়েন্ট আইডি দিতে হয়েছে, ঠিক আছে? আপনি যদি ক্লায়েন্ট আইডিটা না দিতেন, তাহলে আপনি এখানে ঢুকতে পারতেন না। এখানে ঢুকতে পারছেন বলতে আপনি কনফিগারেশন করতে পারছেন। তাহলে ক্লায়েন্ট আইডিটা পাচ্ছি, ক্লায়েন্ট আইডিটা কিসের জন্য? না তার ক্লায়েন্ট ওখানে গিয়ে আমি কনফিগার করব, ঠিক আছে? বোঝা গেল, ঠিক আছে? তার মানে ওয়ান টাইপ অফ গেট পাস, সিম্পল, ওকে? তো এবার হচ্ছে ক্লায়েন্ট বোঝা হয়ে গেছে, এবার আসছে কোম্পানি, ঠিক আছে? এবার কোম্পানির ডেফিনেশন কী আছে, হোয়াট যদি জিজ্ঞেস করো, হোয়াট ডু, আমি সব ডেফিনেশন পাঠিয়ে দেবো। হোয়াট ডু মিন বাই কোম্পানি, আপনি আমার মেল আইডি আমাকে এক্ষুনি শেয়ার করে রাখবেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? হোয়াট ডু মিন বাই কোম্পানি? কোম্পানি দেখুন, যদি আপনার কোনো জিনিস টার্ম সম্বন্ধে যদি না জানা থাকে, কোনো অপরাধের নেই কিন্তু ভাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনি পরিষ্কার বলে দেবেন যাই না, এতে কোনো অপরাধের নেই কিচ্ছু। কিন্তু যেহেতু আপনাকে জিজ্ঞেস করছি এখানে, যেহেতু আপনি একবার কিছুটা রিভিশন মানে কাজ করেছিলেন, শিখেছিলেন, সেই জন্য আমি জাস্ট আপনাকে একটা ক্যাচ আপ করে নিচ্ছি, আর কিছুই না। কোম্পানির নর্মাল ডেফিনেশন কী আছে এসিপি ল্যাঙ্গুয়েজে? নট নর্মাল ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, এসিপি ল্যাঙ্গুয়েজে। কোনো আইডিয়া আছে? কোম্পানি কোড, কোম্পানি কোড তো একটা মানে গ্রুপ কোম্পানির আন্ডারে যখন আমি একটা কোম্পানি বানাবো, তখন সেই হিসাবে কোম্পানি কোডটা। তাহলে আপনি গ্রুপ কোম্পানি আর কোম্পানি কোডের মধ্যে ডিফারেন্সটা কী হলো? আপনি বলেছেন গ্রুপ কোম্পানি আন্ডারে একটা কোম্পানি বানাবো, ভালো করে বুঝুন। আপনি ডেফিনেশনটা, ইন্টারভিউসে যখন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যদি বুঝতে না পারেন পরিষ্কার সারেন্ডার করে দেবেন, আমি আজকে প্রথম থেকে বলে দিচ্ছি। আর এই যে কথাটা বললেন, এর মধ্যে যখনই বলছে, তার মানে আপনি বলছেন যে গ্রুপ কোম্পানি হতা, কোম্পানি কোডের কোম্পানি হতা, ব্যাস বলে ওইখান থেকে যে আপনাকে নিয়ে যাবে কোন দিকে চোখ বন্ধ করে, এবার আপনি তখন পুরো পাজলড, ইন্টারভিউ আপনার হাতে বাড়ি চলে গেল। কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি is a group of organizations. Company is a group of organization, ঠিক আছে? এটা গ্রুপ, কোম্পানি ইজ এ গ্রুপ। কেন?
না, এটা কি পার্টিসিপেট করছে, এটা টোটাল একটা গ্রুপকে পার্টিসিপেট করছে, ঠিক আছে। গ্রুপটা কীরকম ধরনের হতে পারে, একটা ডেফিনেশন বা একটা এক্সাম্পল, যেমন টাটা। টাটা বলে কিন্তু অফিসিয়ালি কোনো কোম্পানি হয় না। টাটা ওটা হচ্ছে একটা গ্রুপ। আইটিসি, আইটিসি বলে কোনো কোম্পানি হয় না। আইটিসি হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। রিলায়েন্স, রিলায়েন্স কিন্তু অবশ্যই একটা গ্রুপ, ঠিক আছে। তারপর ধরুন আরও অনেক আছে এরকম, ঠিক আছে। এল&টি গ্রুপ আছে একটা, ঠিক আছে। এরকম অনেক প্রচুর গ্রুপ আছে, হাজার হাজার গ্রুপ আছে। তাহলে কোম্পানি কোড কাকে বলে, ঠিক আছে। কোম্পানি কোড হচ্ছে কোম্পানির বিজনেসগুলোকে বলা হয় কোম্পানি কোড। শুনতে নতুন লাগলো, মাথায় রাখতেই হবে এই ডেফিনেশনটা ভালো করে। আমি আমি যে কথাটা বললাম আমি কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো আপনাকে পুরো, ঠিক আছে। কোম্পানির বিজনেসটা হচ্ছে কোম্পানি কোড। যেমন ধরুন টাটার কি বিজনেস আছে, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা মেটালিক, টাটা পাওয়ার, টাটা টি, টিসিএস, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস, ঠিক আছে। এই বিজনেসগুলো তো একটা কোম্পানি কোড, এরাই তো কোম্পানি কোড। এখানেই তো আলটিমেটলি আমরা আপনি হয়তো বলবেন যে যেখানে আমরা বিজনেস অ্যাক্টিভিটিস করছি, বিজনেস অ্যাক্টিভিটিস কোথায় হচ্ছে, ট্রানজ্যাকশন কোথায় হয়, টিসিএসে হয়, টিসকোতে হয়, টেলকোতে হয়, টাটা পাওয়ারে হয়। আপনি টাটায় গিয়ে থোড়ি না কাজ করেন কোথাও গিয়ে। তো এইটা হচ্ছে কোম্পানি। তাহলে আমি কি বললাম, যে কোম্পানি যে ডিফারেন্ট বিজনেস ফরমেশনগুলো আছে, অবজেক্টিভগুলো আছে, সেগুলো হচ্ছে কোম্পানি কোড, রাইট। তো এইবার কোম্পানি কোড হচ্ছে বেসিক্যালি আলটিমেটলি যে এরিয়া যেখানে আমরা ট্রানজ্যাকশন করতে পারছি, বিজনেস অ্যাক্টিভিটিস করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কোম্পানিতে, তাহলে কোম্পানির ফাংশনটা কী হলো, আমরা বিজনেস অ্যাক্টিভিটিস বা ট্রানজ্যাকশন করছি কোথায়, বিজনেস অ্যাক্টিভিটিস ট্রানজ্যাকশন করছি আমরা কোম্পানি কোডের আন্ডারে। তাহলে কোম্পানিতে কী কাজটা হচ্ছে, কোম্পানি, এবং কোম্পানি কোডে যখন বিজনেস অ্যাক্টিভিটিস বা ট্রানজ্যাকশনটা হয় একটা পার্টিকুলার ইন্টারভ্যালে, ধরুন এখানে অফিসিয়ালি যেমন 3 মান্থস ছাড়া ছাড়া এভরি কোয়ার্টারে একটা ওদের কোয়ার্টারলি রেজাল্ট বেরোয়, ঠিক আছে। এবং সেখানে কত প্রফিট অ্যান্ড লস হলো, কত কী হলো, এবং তার এগেনস্টে নর্মাল একটা রিপোর্ট বেরোয় তো, ঠিক আছে। বাট কোম্পানির ফাংশনটা কি, কোম্পানি কী করে, কোম্পানি থেকে কিন্তু কোনো বিজনেস অ্যাক্টিভিটিস হয় না। তাহলে কোম্পানির অবজেক্টিভটা কি, কোম্পানি এই যে তার টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলো আছে, ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, যেমন ধরুন টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, এদের যে নেট রেজাল্ট, ভালো করে বুঝুন, ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস যাই বলুন না কেন, এদের নেট রেজাল্টটাকে নিয়ে এরা একটা সামারি করে রিপোর্ট তৈরি করে, ঠিক আছে। এই রিপোর্ট কিন্তু আপনি জীবনে দেখতে পাবেন না। আপনি টিসকোর কত প্রফিট হয়েছে লাস্ট কোয়ার্টারে, টেলকোর কত প্রফিট হয়েছে, টিসিএসের কত প্রফিট হয়েছে, ওটা কিন্তু দেখতে পাবেন নেট থেকে, ঠিক আছে। যে কোনো ফাইন্যান্সিয়াল ওয়েবসাইটে গেলে আমি আরামসে দেখতে পেয়ে যাবেন। বাট আপনি জীবনে কোনো জানতে পারবেন না টাটার এক্স্যাক্ট গ্রুপের মধ্যে লাস্ট ইয়ারে কত প্রফিট হয়েছে। ওটা হচ্ছে টোটালি একটা কোয়েশ্চেন চলে আসবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো টার্মিনোলজি। কোম্পানির যে রিপোর্টটা বার করবে, ওটা কি রিপোর্ট করবে নোবডি নোজ। কারণ দেখুন, ডিফারেন্ট কোম্পানি কোড থেকে যে প্রফিটগুলো বেরোচ্ছে সেটা নিয়ে তো নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস হবে না, কারণ অলরেডি প্রফিট অ্যান্ড লস একবার হয়ে গেছে, ঠিক আছে। তো ওরা একটা স্টেটমেন্ট করে ওদের মতো করে, ওরা যে ফরমেশনের চায় সেরকমভাবে ওরা ওদের গ্রোথটা দেখে নেয়, আমাদের টোটাল নেট প্রফিটের গ্রুপের মধ্যে কত বেশি হলো কি কম হলো, এভরিথিং, কত আলটিমেটলি আমাদের লাইবিলিটিস বাড়ছে কি কত আমাদের অ্যাসেট বাড়ছে, এভরিথিং, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে টোটাল স্ট্রাকচারটা আমরা দেখছি, এই টোটাল স্ট্রাকচারটা বেসিক্যালি হচ্ছে আলটিমেটলি রিলেটেড উইথ কে না, এটা টোটালি রিলেটেড উইথ হচ্ছে কোম্পানি, কিন্তু এটা ইন্টারনাল রিপোর্ট, মানে কোম্পানিতে যারা ম্যানেজমেন্ট কমিটি আছে, ম্যানেজমেন্ট বডি আছে, ঠিক আছে, তারাই দেখতে পারে। ও একদম পুরো রতন টাটার মানে রিপোর্ট যাকে বলে, ঠিক আছে, ওই লেভেলের লোক ছাড়া কেউ দেখতে পাবে না। বাট কোম্পানি কোডের যে রিপোর্ট, এটা এক্সট্রা লাগান। কোম্পানি কোডের মালিক কারা, কোম্পানি কোডের মালিক কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি যারা শেয়ার হোল্ডার, আমরা যেটা পড়েছি, তো শেয়ার হোল্ডারদের রিপোর্ট দেখাতেই হবে।
ঠিক আছে? তো শেয়ার হোল্ডারদের রিপোর্ট দেখাতে গেলে আলটিমেটলি তারা যখন পাবলিকলি কোনো ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস শো করবে, যে কোনো লোক দেখতেই পারে। ঠিক আছে? তাহলে কোম্পানি কোডের রিপোর্টটা কিন্তু এক্সটার্নাল, নট ইন্টারনাল। ঠিক আছে? এই দুটো কিন্তু একটা বড় ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এই দুটো যখন আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে, এই দুটোই কিন্তু ক্রিয়েট হবে কার আন্ডারে? যখন ক্রিয়েশন হবে আন্ডার ক্লায়েন্ট। দেখুন একটা জিনিস বুঝে নেবেন, আপনি এই যে এতদিন ধরুন কিছু তো কাজ ওখানে করেছেন, কোনটা ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট হচ্ছে আর কোনটা কোম্পানি কোড লেভেলে ক্রিয়েট হচ্ছে আপনি স্ক্রিন দেখলে বুঝতে পারেন? কীরকম বলুন তো? কোম্পানি কোড, চার্ট অফ অ্যাকাউন্টস এরা কোন কোন লেভেলে, ফিল্ডস আছে এরা কোন কোন লেভেলে, ফিসকাল ইয়ার এরা কোথায় কোথায় ক্রিয়েট হয়, কোন লেভেলে বিজনেস এরিয়া। একটা জিনিস শুনে নিন, যখন কোনো কিছু ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে, একটা যে কোনো এসএপির ক্ষেত্রে আপনি 50টা পয়েন্ট মুখস্থ করার থেকে একটা বেসিক প্রিন্সিপাল জেনে রাখা ভালো। ঠিক আছে? যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যখন কোনো কিছু ক্রিয়েট করতে যাবেন সেক্ষেত্রে যদি দেখা যায় কোম্পানি কোড চায়, ঠিক আছে, কি বলছি না, কোম্পানি কোড চায়, তাহলে জানবেন সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আন্ডার কোম্পানি কোড। আর যদি একটা নিউ এন্ট্রিজ করে ক্রিয়েট করতে হচ্ছে 99% ক্ষেত্রে জানবেন সেটা আন্ডার ক্লায়েন্ট। ঠিক আছে? হ্যাঁ, এবার বলবেন নিউ এন্ট্রিজ করে ক্রিয়েট করতে গেলে আলটিমেটলি ভেন্ডার কাস্টমার নিউ এন্ট্রিজ করে, হ্যাঁ নিউ এন্ট্রিজ ক্রিয়েট করতে হয়, বাট ওখানেও কিন্তু ভেতরে কিন্তু আপনার কোম্পানি কোড চেয়ে না, তার মানে আলটিমেটলি ওটা যেখানেই থাকুক না কেন ক্লায়েন্ট লেভেল থেকে কোম্পানি কোডে অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে? তো মোটামুটি ধরে নেবেন নিউ এন্ট্রিজ করে যেগুলো ক্রিয়েট করতে হবে, এবং তার সঙ্গে সেকেন্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সেখানে কোম্পানি কোড ইনিশিয়ালি চাইছে না, তাহলে সেটা কিন্তু ক্লায়েন্ট লেভেলে হচ্ছে। থার্ড ক্রাইটেরিয়া কি? সেটা পরবর্তীকালে কোম্পানি কোডে অ্যাসাইন করতে হচ্ছে। পড়াশোনা না আলটিমেটলি খুব টেকনিক্যালি করতে হয়। ঠিক আছে? এই এসএপির পড়াশোনাটা পুরো হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা আলটিমেটলি। কয়েক হাজার কোশ্চেন মুখস্থ করে কোনো লাভ নেই, এই সকালেই আমি বলছিলাম ওদেরকে, আর কয়েকশো বার প্র্যাকটিস করে কোনো লাভ নেই। কত প্র্যাকটিস করবেন আপনি একই জিনিস 50 বার? তো যতবার করতে ততবার ঠিকই তো হবে, কিন্তু আপনাকে জানতে হবে কোনটা না, জানতে হবে একটাই, যেটা হচ্ছে যে কি করছেন, কেন করছেন, না করলে কি হবে, করলে কি সুবিধা হবে। এই চারটে জিনিস যদি মাথায় থাকে তাহলে জানবেন যে এসিপি কিন্তু শেখাটা খুব ইজি হয়ে যাবে। OX 15 করলে কোম্পানি ক্রিয়েট হয় সবাই জানে, OX 02 করলে কোম্পানি কোড ক্রিয়েট হয় আপনিও জানেন, গোটা পৃথিবীর লোক জানে। ঠিক আছে? ওতে কিছু আসে যায় না। বাট যদি জিজ্ঞেস করা হয় কোম্পানি আর কোম্পানি কোড কাকে বলে, তখন কিন্তু আইডিয়াটা ক্লিয়ারলি আপনাকে এক্সপ্রেস করতে হবে। ওটি করে কিছু আসবে না। আমি যদি বলেন কোম্পানি ক্রিয়েট করতে গেলে OX কি, তখনই বুঝে যাবে কিচ্ছু হয় না। ইন্টারভিউতে কোনো কোশ্চেন আপনাকে এই টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে না, ভালো করে শুনে নিন। কোনো আপনাকে ডেফিনেশন কি কোড ফিকোড সব অত কিছু জিজ্ঞেস করবে না, কারণ জানে সব জানে লোক। ঠিক আছে? তো সেই জন্যে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল থিওরিটিক্যাল পার্টটা, বেসিক্যালি কেন করছেন, কীভাবে করছেন। তাহলে আপনার কী হলো, কোম্পানি যখন করবেন, কোম্পানি বেসিক্যালি আমরা করছি কোথায় না, আন্ডার ক্লায়েন্ট। কারণ আমরা যখন কোম্পানি ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের কোনো রকম কোম্পানি কোড চায় না। ঠিক আছে? তাহলে আমার ওটা ক্লায়েন্ট লেভেলে হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে যখন কোম্পানি কোডে যখন ক্রিয়েট করবেন সেটাও কিন্তু আলটিমেটলি আন্ডার ক্লায়েন্ট হবে, এবং দুটোই আন্ডার ক্লায়েন্ট হচ্ছে বলে দুটোকে কিন্তু কমিউনিকেট করতে হচ্ছে একটার সঙ্গে অন্য একটা, যেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন 95% অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে নিউ এন্ট্রিজ বাটন থাকে না, 95% ক্ষেত্রে। ঠিক আছে?
আর বাকি ওই 4% ক্ষেত্রে থাকবে, সেটা হচ্ছে সেটা রেয়ার। ঠিক আছে, সেটা যখন আসবে সেটা আপনাকে ঠিক দেখিয়ে দেবো কোথায় আসছে। ঠিক আছে, তো এবার হচ্ছে কোম্পানি হয়ে গেল। আমি আজ পুরো গ্লোবাল সেটিংসটা নিয়ে ডিসকাস করে দিচ্ছি, হ্যাঁ, কারণ দেখুন প্র্যাকটিস করতে গেলে 15 মিনিট সময় লাগবে আমার। ঠিক আছে, আমি যদি আপনি যদি নিজের হাতে বানান, আমি যেরকমভাবে বলে দিচ্ছি, আপনি যদি স্লো তো করলেও আপনার 10 মিনিটের কাম বেশি লাগবে না বানাতে, বাট কনসেপশনে শুনতে 1 ঘন্টা সময় লেগে যাবে, বেশি সময় লাগতে পারে। তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন কী হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে বিজনেস এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা যে এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা প্রথমে বুঝছিলাম, তাহলে এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা এখানে জাস্ট ফর্মালিটিটা পুরো শেষ করে ফেলি। প্রথম হচ্ছে আমাদের কী থাকছে না ক্লায়েন্ট, ক্লায়েন্টের পরেই কে থাকছে না কোম্পানি, কোম্পানির তলায় কে থাকে? কোম্পানি তলে তো অ্যাকাউন্টিং ইয়ার। না না না, এন্টারপ্রাইজ স্ট্রাকচারে বলছি। ও এন্টারপ্রাইজ স্ট্রাকচার, কোম্পানি তারপরে ক্লায়েন্ট। না, প্রথমে ক্লায়েন্ট, তারপর কোম্পানি, ক্লায়েন্ট বা কোম্পানি, তারপরে কে আছে? মানে পরে কোম্পানির পরে যে ইউনিটটা থাকে তার নাম হচ্ছে অপারেটিং কনসার্ন। ঠিক আছে, আমরা এখানে কাজ করি না অপারেটিং কনসার্নে, বিজনেস এরিয়া। না বিজনেস এরিয়া, একদমই না। ওই পুরো আইডিয়া পুরো ঘেঁটে গেছে পুরো। কোম্পানির তলায় থাকে অপারেটিং কনসার্ন। অপারেটিং কনসার্নের ফাংশন কি? অপারেটিং কনসার্নের ফাংশন হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালিসিস। ভালো করে শুনুন, নট প্রফিট অ্যানালিসিস, প্রফিট এবিলিটি অ্যানালিসিস। হোয়াট ডু মিন বাই প্রফিটেবিলিটি অ্যানালিসিস? কী কাজ করে? দেখুন, একটা কোম্পানিতে প্রচুর তার ডিফারেন্ট বিজনেস ইউনিট হতেই পারে, মানে কোম্পানি করে থাকতেই পারে। এবারে এক একটা কোম্পানি করে বিভিন্ন জায়গায় অফিস থাকতেই পারে। ঠিক আছে, তো একা কোম্পানির পক্ষে পসিবল নয় যে টোটাল ওরকম গ্রুপের মধ্যে কোথায় কোথায় কি সমস্ত জায়গায় কি হচ্ছে সেগুলোকে মার্জ আপ করে একটা প্রফিট বার করে সেটাকে নিয়ে তাদের স্টেটমেন্ট বানানো। সেই জন্যে কোম্পানি কি করেছে, তার ঠিক নিচে মানে ক্লায়েন্ট বা কোম্পানি যাই বলুন অলমোস্ট সেম, 99.99% ক্ষেত্রে যে ক্লায়েন্ট সেই কোম্পানি। ঠিক আছে, ওই 0.01% একটু জাস্ট ডেফিনেশন যে একটু হয়, সেটা অনেক হায়ার লেভেলে। ঠিক আছে, সেটা পরে বোঝাবো কোনো দিন, তো এখন ওটা বুঝে লাভ নেই। এবার হচ্ছে এই যে অপারেটিং কনসার্ন কী করছে, যে সে তার যে ডিফারেন্ট বিজনেস ইউনিটগুলো কোম্পানির রয়েছে, যেখানে বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে, যেখানে কোম্পানি কোড যাকে বলা হচ্ছে, সেই কোম্পানি কোড থেকে টোটাল ডেটাটাকে নিয়ে, মানে কোথায় কত প্রফিট হয়েছে, কোথায় কত লস হচ্ছে, যে বিভিন্ন এক একটা কোম্পানির তো প্রচুর ইউনিট থাকতে পারে। ঠিক আছে, সমস্ত জায়গা থেকে নিয়ে একটা সামারি করে একটা রিপোর্ট বার করছে। সেই রিপোর্টটা সে কী করছে, জাস্ট ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নট এরকম যে এক্সাক্ট এরকমই হবে। ধরুন একটা কোম্পানি কোডের 50টা আলাদা আলাদা ইউনিট আছে। ঠিক আছে, কোম্পানি কোডের বললাম কিন্তু, হ্যাঁ। এবার সে কী করবে, সে 50টা ইউনিট থেকে ডিফারেন্ট জায়গা থেকে সমস্ত রিপোর্ট নিয়ে একটা মার্জ আপ করে প্রফিট বার করলো। ঠিক আছে, দেখা গেলো কোনো জায়গায় হয়তো 30টা বা 35টা জায়গাতে প্রফিট হয়েছে, কোনোটা লস হয়েছে, কোনোটা লস প্রফিট কিছু হয়নি, তা সামারি করে একটা জায়গায় চলে এলো। ঠিক আছে, করে এই রিপোর্টটা সে ক্লায়েন্টকে প্রোভাইড করে, মানে আলটিমেট কোম্পানিকে বা ক্লায়েন্ট যাই বলুন প্রোভাইড করে। ঠিক আছে, এবং এই রিপোর্টটা টোটালি হয় ইন্টারনাল রিপোর্টিং। ঠিক আছে, তাহলে তার কাজটা কি হচ্ছে, শুধু অ্যানালিসিস করে বার করা। কি অ্যানালিসিস? না কোথায় কত হচ্ছে না হচ্ছে। ক্লিয়ার? অপারেটিং কনসার্ন একটা ক্লায়েন্টে একটাই থাকে, ক্লায়েন্ট বলুন কোম্পানি বলুন যেই বলুন, সেই জন্য অপারেটিং কনসার্নের সঙ্গে কোম্পানি বা ক্লায়েন্টের রিলেশন হচ্ছে 1:1। যত বড়ই বিজনেস হোক না সেখানে একটাই থাকে সাধারণত নর্মাল ক্ষেত্রে। ঠিক আছে, এবার এই অপারেটিং কনসার্ন কিন্তু শুধু প্রফিটটাকে আপনাকে অ্যানালাইসিস করে বার করলো। এবার দেখুন, এরকম তো হতে পারে যে কোম্পানি দেখছে যে তার লাস্ট ইয়ারে যে সমস্ত বিজনেস ইয়ারে, যে সমস্ত জায়গাতে প্রফিট হয়েছিল, যেসব সেক্টরে, যে সমস্ত ইউনিটে, সেখানে দেখা যাচ্ছে এবারে প্রফিট কম হয়েছে। বা দেখা গেলো যে সমস্ত জায়গাতে প্রফিট বা লস কিছু হয়নি, এবারে সেখানে লস হয়ে গেছে। বা কোনো জায়গায় গেলবারে যা লস হয়েছিল এবার লস তার থেকে বেশি হয়েছে। কিন্তু অপারেটিং কনসার্ন এইটা লসটা যে কেন হয়েছে বেশি, সেটা কিন্তু অ্যানালাইসিস করতে পারে না। ঠিক আছে, তো কোম্পানি তো চাইবে তার সব জায়গায় প্রফিট হোক,
নাকি না সে বলবে না ঠিক আছে এতগুলো এখন প্রফিট হয়েছে কিছু তো লস হোক, সেরকম চলবে না, সে চাইবে সব জায়গাতেই প্রফিট হোক, ঠিক আছে, সব জায়গাতেই প্রফিট হোক। তো সেই জন্য এই প্রফিট বা লস এইটা অ্যারাইজ করে কিছুটা হলো আমাদের কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসের ওপর, যে আমরা কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসটাকে কতটা স্ট্রংলি অ্যাপ্লাইড করতে পেরেছি, দ্যাট ইজ কল্ড দ্য ফাংশন অফ কন্ট্রোলিং এরিয়া, যেটা আমাদের সিও পার্ট, যেটাকে বলে কন্ট্রোলিংয়ে, যেটা সিও আমি সিও করেছিলাম ওখানে কিছু না না সিও করেনি, তো কন্ট্রোলিং এরিয়া যেটা সিও পার্ট, ঠিক আছে। তো একটা অপারেটিং কনসার্নের নিচে, ভালো করে শুনে রাখুন, একটা অপারেটিং কনসার্নের নিচে এন নাম্বার কন্ট্রোলিং এরিয়া হতে পারে। কটা হবে দ্যাট ইজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। ক্লায়েন্ট ডিসাইড করবে সে কটা ক্লায়েন্ট কন্ট্রোলিং এরিয়া রাখবে, একটা রাখবে না 5টা রাখবে, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে একটা কন্ট্রোলিং এরিয়ার সঙ্গে একটা অপারেটিং কনসার্নের যদি রিলেশন বার করতে চাই, তাহলে কত রিলেশন হচ্ছে, অপারেটিং কনসার্ন ইজ টু কন্ট্রোলিং এরিয়া 1:n, বা উল্টো বললে 1:1, ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়া অপারেটিং কনসার্ন 1:1, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে আমরা বুঝে গেলাম যে কন্ট্রোলিং এরিয়া থাকছে অপারেটিং কনসার্নের নিচে। কন্ট্রোলিং এরিয়ার মেন অ্যাক্টিভিটিস কি? দ্য মেন অ্যাক্টিভিটিস অফ দ্য কন্ট্রোলিং এরিয়া ইজ রিগার্ডিং উইথ কস্টিং। কস্টিং অ্যাক্টিভিটিসটা টোটালি হচ্ছে কন্ট্রোলিং এরিয়ার কাজ, বোঝা গেল। নেক্সট হচ্ছে আমরা বিজনেস অ্যাক্টিভিটিস করব কোথায়? বিজনেস অ্যাক্টিভিটিস করব কোম্পানি কোডে। কন্ট্রোলিং এরিয়ার নিচে থাকে কোম্পানি কোড, ঠিক আছে। তাহলে কন্ট্রোলিং এরিয়া কাকে কন্ট্রোল করছে? কোম্পানি কোডকে কন্ট্রোল করছে, ঠিক আছে। একটা কন্ট্রোলিং এরিয়ার নিচে এন নাম্বার কোম্পানি কোড হতে পারে, মানে একটা কন্ট্রোলিং এরিয়া মোর দ্যান 1 কোম্পানি কোডকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে। বাট একটা কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান 1 কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় না। আপনি যে অফিসে চাকরি করছেন, আপনার ডিউটি আওয়ার্স কতক্ষণ? না, কটা থেকে কটা? 9:30 to 6:30, তাই তো? আপনি ওই একই সময় অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন? এটা হচ্ছে তার অ্যান্সার। মানে এর থেকে সহজ আর উদাহরণ হয় না, ঠিক আছে। আমি আগে একটা উদাহরণ দিতাম, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন আফটার এইচএস যখন কোনো গ্র্যাজুয়েশন কোর্স করতে যাবে, যে কোনো স্ট্রিমেই হোক না কেন, তাকে যে কোনো কলেজে যখন ভর্তি হতে হয়, ওই পার্টিকুলার কলেজটা একটা পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে হয়, তাই তো? যে কলেজে ভর্তি হোক না কেন, মেবি হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, মেবি হতে পারে বর্ধমান ইউনিভার্সিটি, এরকম ডিপেন্ড। বাট অ্যাট দ্য সেম টাইম একটা স্টুডেন্ট কিন্তু ডিফারেন্ট কলেজে এনরোল করতে পারে না, পারে? এটা এটাও কিন্তু সেই একই অ্যান্সার। তার মানে একটা স্টুডেন্টকে একটা কলেজে হ্যান্ডেল করছে, আলটিমেটলি সে একটা ইউনিভার্সিটির আন্ডারে ইউনিভার্সিটিকে হ্যান্ডেল করছে, হয়ে গেল, বোঝা গেল জিনিসটা? তাহলে এখানে ইউনিভার্সিটি হয়ে গেল কোম্পানি, ওই কলেজটা হয়ে গেল কন্ট্রোলিং এরিয়া। আর কিছু চাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল? বুঝতে আর কোনো অসুবিধা হবে কোনো দিন? ঠিক আছে, প্র্যাকটিক্যালি হচ্ছে এরকমভাবে তো বোঝানো হয় না, মুশকিল তো হচ্ছে যেখানে জাস্ট ওই OX15 OX02 OX03 OX16 এই করেই তো আলটিমেটলি লাইফটাকে শেষ করে দিয়েছে সবার টোটালি। আমি দেখলাম একটা এখনো বোধহয় একটা কোনো টিকটের নাম বলিনি কিন্তু এখন মতো, পুরো কনসেপশনে চলে যাচ্ছে পুরোপুরি একদম। তো এটা হয়ে গেল কন্ট্রোলিং এরিয়া, সরি কোম্পানি কোড, ঠিক আছে। তাহলে কোম্পানি কোড এটা খুব স্বাভাবিক যে কোম্পানি রিয়েল টাইমে আমরা এখানে করব না, রিয়েল টাইমে কিন্তু কোম্পানি কোড ক্রিয়েট করার আগে কন্ট্রোলিং এরিয়া ক্রিয়েট করতে হয়। কারণটা বলতে পারবেন? যদি আপনি করেননি আপনার পক্ষে কারণটা বলা শক্ত, ছেড়ে দিন, যখন করবো তখন বুঝবো।
এটা মনে করাবেন, আর এটা আপনার ডিউটি যে এই কথাটা আজকে 17 তারিখে আপনার ক্লাস শুরু হচ্ছে, এইটা আপনি কোশ্চেনটা 12টা 15তে অ্যারাইজ করেছিল। এবার যেদিনকে কন্ট্রোলিং এরিয়া ক্লাস আপনার হবে সেদিনকে এই কোশ্চেনটা আপনাকে করতে হবে, এটা আপনার দায়িত্ব, নোট করে রাখুন, সেটা আপনি বুঝবেন। ঠিক আছে, ঠিক আছে, আমার মেমোরি শার্প, আমি কিন্তু তখন ঠিক আপনাকে বলে দেবো এই দিনটা আমি আপনাকে বলেছিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এই কোম্পানি কোডের মেন অ্যাক্টিভিটিসটা কি? মেন অ্যাক্টিভিটিসটা হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস। এখানে সব কিছু করা হচ্ছে, এখানেই লোক কাজকর্ম করছে, এখান থেকেই সমস্ত কিছু প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ বলুন, সেলস করুন বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, অ্যাকাউন্টস বলুন, এভরিথিং এখানে হচ্ছে। আমাদের টোটাল জবটা কিন্তু কোম্পানি কোডকে নিয়ে, টোটাল মডিউল কিন্তু কোম্পানি কোডকে নিয়ে। ঠিক আছে, কোম্পানির সঙ্গে রিলেশন শুধু একদিনের জন্য, যেদিকে ক্রিয়েট করবো আর অ্যাসাইন করবো, ব্যাস শেষ, আর জীবনে কোনো ওটা কাজে লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? তো এইবার হচ্ছে নেক্সট কনসেপ্ট হচ্ছে বিজনেস এরিয়া। বিজনেস এরিয়ার ডেফিনেশন কি আছে? বিজনেস এরিয়া মানে একটা কোম্পানি যে যে লোকেশনে মানে বিজনেস গুলো করছে, মানে তার ব্রাঞ্চ একদম এরিয়া বা 100%। আমি জীবনে বহুদিন বাদে একটা এত সুন্দর অ্যান্সার দেখলাম, আপনি দিলেন ফ্যান্টাস্টিক অ্যান্সার, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। যে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমাদের কোম্পানি কোডের, আমাদের কোম্পানির বিজনেসকে আমরা যদি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে দেখতে চাই, কোথায় কত বিজনেস হচ্ছে, সেই রেসপেক্টিভে আমাদের ক্রিয়েট করতে হয় বিজনেস এরিয়া। একদম পারফেক্ট অ্যান্সার। বিজনেস এরিয়া হচ্ছে সব থেকে স্মলেস্ট অর্গানাইজেশন ইউনিট। ঠিক আছে, এই বিজনেস এরিয়াটা কার? একটা কোম্পানি। মানে টাটা না টিস্কোর? টিস্কো। না, এইখানে ভুলটা হয়ে গেল কনসেপশনে। বিজনেস এরিয়া কিন্তু অফিসিয়ালি টাটার। ঠিক আছে, মানে গ্রুপ অফ কোম্পানি। ইয়েস, কারণ বিজনেস কেন বলছি শুনুন, ভালো করে বুঝে নিন। আপনি ধরুন একটা মোবাইল, আমার যদিও মোবাইলের কোম্পানি সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া নেই, কিন্তু যদিও রিস্ক নিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ভুল হয়ে গেলে ধরিয়ে দেবেন। ধরুন আমি আমার জন্য তো, আমার তো সম্ভবত ভিভো, হ্যাঁ আমার ভিভো সেট, ওকে, এটা প্রচুর এরকম ভিভোর তো প্রচুর এরকম কোয়ালিটির সেট আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা সেট জানবেন অফিসিয়ালি কিন্তু ওদের একটা স্ট্রাকচারাল পয়েন্টে ওদের ডিফারেন্ট ওদের গ্রুপ থাকে। ভিভো আমার কত আমার মনে নেই, আমি বলতে পারবো না। ঠিক আছে, তো কি সেট আছে। তো এবার হচ্ছে যে এই যে কোম্পানিগুলো ডিফারেন্ট গ্রুপ, মানে পার্টিকুলার ব্র্যান্ডগুলো আছে, ঠিক আছে, এই পার্টিকুলার ব্র্যান্ড ওয়াইজ কিন্তু ওদের এক একটা সেকশন আছে। ঠিক আছে, এই সেকশনটা কি করছে, সেকশনটার অ্যাক্টিভিটিস কি আছে? সেকশনটার অ্যাক্টিভিটিস হচ্ছে তাদের ডিফারেন্ট জায়গাতে, জিওগ্রাফিক্যাল লোকেশনে তাদের অফিস আছে, যেখানে আমাদের ধরুন সেলস কাউন্টার বলতে পারেন, বা ধরুন আলটিমেট কি বলবো, যেটাকে বলা হয় বিজনেস এরিয়ায়, যদি আমি আমাদের এই রেসপেক্টেই বলছি, এ করা আছে। ঠিক আছে, তাহলে ওদের ফাংশনটা কি হচ্ছে? ওদের ফাংশনটা হচ্ছে যে আমার আজকে ধরুন যদি বিজনেসটা আমি কলকাতা ওরিয়েন্টেড কোম্পানি, ঠিক আছে, তাহলে আমার বিজনেস এরিয়া কীরকম হবে? পার্ক স্ট্রিট, শ্যামবাজার, রাসবিহারি বা টলিগঞ্জ, ঠিক আছে, বেহালা, ঠিক আছে, দমদম, বিভিন্ন লেক টাউন, এরকম বিভিন্ন জায়গা হবে। বিভিন্ন জায়গায় দেখা হবে যে আমাদের এই জায়গাতে আমাদের অফিস আছে, এখান থেকে কতটা বিজনেস হচ্ছে। ঠিক আছে, এটা কার বিজনেস হচ্ছে বেসিক্যালি? এটা বিজনেসটা হচ্ছে ভিভো কোম্পানির বিজনেস। ঠিক আছে, আজকে ওই বিজনেস এরিয়াটা যদি একটা পার্টিকুলার মোবাইলের, দেখুন ওই এক একটা বিজনেস এরিয়াতে ভিভোরই ডিফারেন্ট মোবাইল থাকতে পারে, থাকবেও বিভিন্ন জায়গাতে। তাহলে ওই বিজনেস এরিয়াটা কী করছে, তার যে টোটাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসগুলো রিপোর্টিংটা কিন্তু একদম ডাইরেক্ট কোম্পানিকে করছে। ঠিক আছে, মানে ক্লায়েন্টকে করছে অফিসিয়ালি। কেন করছে ক্লায়েন্টকে বলুন তো? ধরুন আজকে আপনি একটা মোবাইল পারচেস করেছেন, ঠিক আছে, এবার মোবাইলটা পারচেস করে আপনার দেখা গেল যে কোনো কারণে একটা ইস্যু হলো, আপনার বাড়ি যেন কোথায়, লেক টাউন না বলেছিলেন? লেক টাউনে। তো আপনি কোনো কারণে ধরুন স্প্যানারে কোনো দোকান থেকে মোবাইল পারচেস করেছেন, ঠিক আছে, এবার আপনি কোনো কারণে মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, আপনি ফার্স্ট কী করবেন? আপনি সার্চ করে দেখবেন যে আপনার এরিয়ার মধ্যে নিয়ারেস্ট সার্ভিস সেন্টার কোথায় আছে।
তো নিয়ারেস্ট সার্ভিস সেন্টারটা হয়তো সেলস সেন্টারও, সেলস অ্যান্ড সার্ভিস বোথ। আপনি যখন যাবেন আপনার ডকুমেন্টেশনটা নিয়ে, ওরা কিন্তু আপনাকে কখনো বলবে না ও আপনি তো আমাদের দোকানের লোক নন, আমি ওখানকার দোকানে যান না। ওরা সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা দেখবে, ওদের সফটওয়্যারে ফেলবে, ফেলে দেখে নেবে হ্যাঁ ওকে দিস কাস্টমার ইসে, তাহলে আপনি অ্যাকচুয়ালি কার কাস্টমার হলেন? আপনি কিন্তু কোম্পানি কাস্টমার হলেন, নট ওই দোকানের কাস্টমার। ঠিক আছে? তো সেটা বিজনেস এরিয়া, তার যা টোটাল বিজনেস অ্যাক্টিভিটিস হয় সেটা ওদের সঙ্গে একটা প্ল্যানিং থাকে, কোম্পানি সেটা ক্লায়েন্ট প্ল্যানিং করে না কীরকমভাবে সে রিপোর্টিং নেবে, সেটা তো ডিপেন্ড করে ডেইলি নেবে না, উইকলি নেবে না, ফোর্টনাইটে নেবে না, মান্থলি নেবে না, তো 3 দিন ছাড়া নেবে, দ্যাট ইজ ডিপেন্ড আবার দেন। ইন্টারনালি ওই রিপোর্টটা সে কী করে না, সে ক্লায়েন্টকে করে। বোঝা গেল? এবং বিজনেস এরিয়া টোটালি কিন্তু ক্লায়েন্ট লেভেলে হয়। ঠিক আছে? সেই জন্য বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে হয় না। এর ডেফিনেশনটা আমার ওখানে দেওয়া থাকবে, ওয়াই উই ডোন্ট নিড টু অ্যাসাইন বিজনেস এরিয়া উইথ কোম্পানি কোড, ওটা দেওয়া আছে আমার নোটে। ঠিক আছে? এটা খুব বড় কোয়েশ্চেন কিন্তু ইন্টারভিউর জন্য। ঠিক আছে? তো এইটা হচ্ছে বিজনেস এরিয়া। তাহলে এইটা টোটাল স্ট্রাকচারটা হয়ে গেল আমার বিজনেস এরিয়া। ঠিক আছে? এরপর নেক্সট কনসেপশন হচ্ছে আপনার ফিসকাল ইয়ার। দেখুন এটা আমি না মেশিন আমি করবো না আজকে। ঠিক আছে? আমি টোটাল কনসেপশনটাকে ক্লিয়ার করি, কতটা মানে আপনার পেছন দিকে যে ব্যাকলগ বলুন, মানে একটা ওল্ড আইডিয়া বলুন, যে একটা জায়গা জাম হয়ে থাকা বলুন, সেগুলোকে ছাড়ানোর ব্যাপার আছে। ঠিক আছে? কারণ সেগুলো ছেড়ে গেলে আপনার অটোমেটিক নিজেও করতে পারবেন। আমি আপনাকে নেক্সট দিন যখন ধরবো তখন প্রথম থেকে প্র্যাকটিক্যাল পার্টটা ধরবো। ঠিক আছে? নেক্সট কনসেপ্ট হচ্ছে ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার কাকে বলে? যে কোনো মানে অ্যাকাউন্টিং ইয়ার যে স্টার্টিং ফিনান্সিয়াল ইয়ার। হ্যাঁ, দুটো টার্ম উচ্চারণ করলেন কিন্তু, একটা অ্যাকাউন্টিং আর একটা ফিনান্সিয়াল। এবার ঠিক করে নিন কোনটা বলবেন। অ্যাকাউন্টিং ইয়ারটাই তাহলে ফিসকাল ইয়ার কাকে বলে? ফিসকাল ইয়ার ক রকমের হয় বলুন? কাকে বলার থেকে বলার কথা ক রকমের হয় বলুন? ছোট 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 কোশ্চেন ইন্টারভিউতে। আর যদি কোনো ভালো লোক ইন্টারভিউ নেয় না, সে জীবনে কোনো দিন আপনাকে কোনো ডিফিকাল্ট কোশ্চেন করবে না, ওটা জেনে রেখে দেবেন। সে বেসিক সেন্সটা দেখবার জন্য খুব ইজি ইজি কোয়েশ্চেন করবে। ফিসকাল ইয়ার ক রকমের হয় বলতে পারবেন? ফিসকাল ইয়ার দু রকমের হয়। একটা হচ্ছে ক্যালেন্ডার, আর একটা হচ্ছে নন ক্যালেন্ডার। আপনি বলবেন এপ্রিল টু মার্চ, আমি বললাম না, প্রপার অ্যান্সার প্রপার ল্যাঙ্গুয়েজ দিতে হবে, দ্যাট ইজ কল্ড নন ক্যালেন্ডার। ক্যালেন্ডার কাকে বলে? যেটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। নন ক্যালেন্ডার কোনটা? না, শুধু এপ্রিল টু মার্চ কেন, আমি যদি বলি জুলাই টু জুন, যদি আমি যদি বলি ধরুন আগস্ট টু জুলাই, হতে পারে। অক্টোবর টু সেপ্টেম্বর, যেটা ইউএইচে চলে। ঠিক আছে? হতে পারে। তাহলে আমি কতগুলো বলবো? তার থেকে সহজ অ্যান্সার হচ্ছে যেটা ক্যালেন্ডার নয় ওটাই নন ক্যালেন্ডার। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এই ক্যালেন্ডার আর নন ক্যালেন্ডারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী হচ্ছে? বেসিক ডিফারেন্স কি ক্যালেন্ডার নন ক্যালেন্ডারের মধ্যে? দেখুন ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু হয় সেই ইয়ারই শেষ হয়ে যায়। নন ক্যালেন্ডার ইয়ার আপনি যত চেষ্টা করুন না কেন, যে ইয়ারে শুরু হবে তারপরে ইয়ারে গিয়ে শেষ হবে, তাই না আলটিমেটলি? বাট এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে, ভালো করে শুনে নিন, এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে ওরা একটা জিনিসকে বেস ধরে চলে। ঠিক আছে? আপনি দেখবেন খুব ভালো করে এই অ্যান্সারটা। আপনারা ধরুন একটা কি বলবো পিকনিক করবেন। ঠিক আছে?
ডিফারেন্ট, ধরুন আপনারা অফিস কলিগরা মিলে অফিস পিকনিক হচ্ছে, আপনি দেখবেন অফিস কলিগদের যখন পিকনিক হয়, স্টাফ ওয়াইজার পিক আপ করবার জন্য কতগুলো প্রসেস থাকে, তাদেরকে বলে দেওয়া হয় যে সকাল 8টার মধ্যে অফিসে চলে এসো, এটা একটা রাস্তা আছে। এবার দেখা গেল যে খুব দূরে থাকে তার পক্ষে সকাল 8টার মধ্যে অফিসে আসা টু টাফ, ঠিক আছে, তখন তাকে কি বলা হলো, ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনাকে আসতে হবে না, আপনি এই পয়েন্টে এসে দাঁড়াবেন, যেটা তার বাড়ির কাছ থেকে হয়তো খুব জোর হয়, তো আমাদের বাস তো আমাদের ওখান দিয়ে যাবে, আপনাকে পিক করে নেওয়া হবে, এটা একটা পয়েন্ট হয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড সিস্টেম কোনটা হলো, যে অফিসে এসে দাঁড়ানোটা, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখা যাবে 80% স্টাফ কি 90% স্টাফ ওখান থেকে আসছে, ঠিক আছে। এবার যারা যারা আসছে তাদের লিস্ট থাকলে তাদেরকে সেইরকম সব জায়গা থেকে তুলে নেওয়া হলো, রাইট। তাহলে স্ট্যান্ডার্ড সিস্টেমে একটা যেটা হচ্ছে এসএপিতে, সেটা হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে, ওটা ওটা স্ট্যান্ডার্ড সিস্টেম মেনটেন করে। এবার যখন অ্যাবসার্ট হয়ে যাবে, ঠিক আছে, অ্যাবসার্ট মানে কি, অ্যাবসার্ট মিনস হচ্ছে নন ক্যালেন্ডার, মানে অ্যাবসার্ট কথাটা ইউজ করছে এই কারণে যেহেতু স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যখন হবে না তখন সেটা নন ক্যালেন্ডার হয়ে যাবে, তখন এসএপি বলছে তখন তুমি ওটা কাস্টমাইজ করে নাও, ঠিক আছে। তোমার যেরকম ক্যালেন্ডার ইয়ারের জায়গায় নন ক্যালেন্ডার হবে, এসিপি তো জানে না কিরকম হবে, এসিপি স্ট্যান্ডার্ডটা বোঝে, এপ্রিল টু জানুয়ারি টু ডিসেম্বর, এটা এটা বোঝেছে, বাট নন ক্যালেন্ডার তো ডিফারেন্ট হতে পারে, 11 ঘন্টা হতে পারে নন ক্যালেন্ডার, ও বলছে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও, ঠিক আছে, বাট বেসিক সিস্টেম শুড বি সেম। বেসিক সিস্টেম কি, ক্যালেন্ডার ইয়ারের ক্ষেত্রে আমরা যখন ফিসকাল ইয়ার হবে, যেমন এখন ক্যালেন্ডার ইয়ার যদি ফিসকাল ইয়ার হয় তাহলে কত বলবো, 2021, বাট যদি আমাদের নন ক্যালেন্ডার হতো তাহলে কত বলতাম, 2021, রাইট। তাহলে এইবার হচ্ছে যে যখন নন ক্যালেন্ডার হবে তখন একটা কোয়েশ্চেন হচ্ছে, দুটো বছরের কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে, তখন এসএপি বলছে তোমাদের মধ্যে সাজিয়ে নেবে ওটা, ঠিক আছে। এসএপিতে প্রত্যেকটা মাসকে কি বলা হয়, প্রত্যেকটা মাসকে বলা হয় একটা পিরিয়ড, ঠিক আছে। যেমন ধরুন যে কোনো বছরের পিরিয়ড হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেমে 12, তাই তো, 12টা পিরিয়ড থাকবে, সে ক্যালেন্ডার হোক আর নন ক্যালেন্ডারই হোক, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে জানুয়ারি মাস যদি ক্যালেন্ডার ইয়ার হয় তাহলে 1 নম্বর মাস এবং 1 নম্বর পিরিয়ড, এরকম করতে করতে ফেব্রুয়ারি মাস 2 নম্বর মাস 2 নম্বর পিরিয়ড, ডিসেম্বর মাস 12 নম্বর মাস 12 নম্বর পিরিয়ড, যেটা ক্যালেন্ডারে হয়ে যাচ্ছে। বাট যদি আমি নন ক্যালেন্ডার করি, যেটা আমরা কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল, বেসিক সিস্টেম শুড বি সেম, মানে এই যে 2020 বলছি বা 2021 বলছি, ঠিক আছে, যখন আমাদের এপ্রিল টু মার্চ, আবার 2021-এর মার্চ চলে শেষ হয়ে গিয়ে যখন আমরা ধরুন এপ্রিল শুরু হবে, তখন আমাদের কি হয়ে যাবে, অফিসিয়ালি 21-22, তাই তো, কিন্তু আমরা কিন্তু বলবো 21। ভালো করে বুঝে দেখুন, ক্যালেন্ডার ইয়ারটা শুরু হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি চলবে, ঠিক আছে। নন ক্যালেন্ডার ইয়ারটা এপ্রিল থেকে শুরু হয়ে আপনার পরের বছর মার্চ, কিন্তু পরের বছর মার্চ শুরু হলো, ডিসেম্বর তো ক্রস করেই যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দুটো 2021 বলবো, ঠিক আছে, কারণ 21 এপ্রিল থেকে শুরু করছি আমি, ঠিক আছে, তো ওখানেও 21 বলছি যখন নতুন ইয়ার শুরু হচ্ছে, আবার যদি ওটা ক্যালেন্ডার সেটাও 21 বলছি, বেসিক সিস্টেম সেম, ভালো করে শুনে রাখুন, ওটা কোনোদিন পাল্টাবে না, ঠিক আছে। বাট কোয়েশ্চেন কি হচ্ছে, কোয়েশ্চেনের সাজানোটা, যেটা সব থেকে বড় গল্প, কি করে সাজাবো। যখনই এপ্রিল মাস হয়ে যাচ্ছে, এপ্রিল মাস হলে যখন আপনি ক্রিয়েট করবেন, তখন আমরা ফিসকাল ইয়ারের ক্ষেত্রে কত নম্বর পিরিয়ড, এপ্রিল মাস, কত নম্বর মাস, আগে ফার্স্ট কত নম্বর মাস বলুন, এপ্রিল মাস 4 নম্বর মাস, পিরিয়ড 1 নম্বর, মে মাস 5 নম্বর মাস 2 নম্বর পিরিয়ড, এরম করতে করতে যখন ডিসেম্বর মাস হয়ে যাবে, ডিসেম্বর মাসটা হচ্ছে আপনার 9 নম্বর পিরিয়ড, এই অবধি কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাট যখনই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যখনই নতুন ইয়ার হয়ে যাবে, কারণ আপনি কিন্তু তখন ওকে আর ওকে নর্মালি 21 তো বলতে পারছেন না, 21-22, ঠিক আছে, আপনাকে তো 20 বলতে হচ্ছে বলতে, কিন্তু ওগুলো তো 22-এর মাস। তাহলে মেশিনে যখন দেখাবেন তাহলে কি করে বোঝাবেন
মেশিনে যখন লিখছেন তখন 10 নম্বর মাস, ভালো করে বুঝুন, আপনার পিরিয়ড হিসাবে হচ্ছে, সরি আমি জানুয়ারি মাস কত নম্বর মাস? 1 নম্বর মাস। 1 নম্বর মাস। পিরিয়ড হিসেবে কত নম্বর পিরিয়ড? 10 নম্বর পিরিয়ড, 10 নম্বর পিরিয়ড। এই 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর, হ্যাঁ। বাট এটা যেহেতু নতুন বছরে হয়ে যাচ্ছে, তখন একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইয়ার শিফট। ইয়ার শিফট বলতে কি বোঝায়? ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ধরুন আপনার বাড়িতে আপনার ড্রয়িং রুমে একটা চেয়ার রয়েছে, ঠিক আছে, এবার আপনি ড্রয়িং রুমের চেয়ারটাকে কোনো কারণে দরকারের জন্য আপনি হয়তো আপনার কোনো একটা রুমে নিয়ে এলেন, ঠিক আছে, ওইটা কিন্তু ওই রুমে আনলেও কী হবে, ওটা কিন্তু ওই বাড়িরই চেয়ার রয়ে গেল, ওটা কিন্তু অন্য বাড়ির চেয়ার হয়ে গেল না, জাস্ট প্লেসমেন্টটা চেঞ্জ হলো। ভালো করে বুঝুন, চেঞ্জ অফ প্লেসমেন্ট হলো, ঠিক আছে। তো এইবার যখন আপনার আলটিমেটলি ওই ফিসকাল ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি মাসটা চলে আসছে, জানুয়ারি মাসটা চলে এলে আপনি কিন্তু 10 নম্বর মাস বলে দিচ্ছেন, মেশিন কিন্তু বুঝে যাচ্ছে 9 নম্বর মাস, 31 ডিসেম্বর এত তারিখে শেষ হলে 10 নম্বর মাস তার পরের বছরের 1/1 নেক্সট ইয়ার হবে, মেশিন অটোমেটিক বুঝে যাচ্ছে। বাট যেহেতু সাজানোটা এক জায়গায় আমাকে 2020 21 ফিসকাল ইয়ার বলতে হবে, 21-22 বলতে পারবো না, সেই জন্যে এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, যেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মাস, পিরিয়ড হিসাবে 10, 11 এবং 12 এই তিনটেকে -1, -1, -1 করতে হচ্ছে ইয়ার শিফট। কেন -2 বা -3 নয়? কারণ আমি একটা ইয়ারকেই শিফট করছি, 22-এর ঘর থেকে জাস্ট তুলে নিয়ে এসে 21-এর ঘরে বসিয়ে রাখছি, বাট ওটা কিন্তু 21-এর মাস হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে আমি পিরিয়ড হিসাবে 10 নম্বর বলে দিয়েছি, 10 নম্বর মানে কিন্তু 9 নম্বর শেষ 10 নম্বর শুরু, আবার 11 নম্বর বলেছি মানে 10 নম্বর শেষ 11 নম্বর শুরু, 12 নম্বর বলেছি মানে 11 নম্বর শেষ 12 নম্বর শুরু, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে টোটাল ফিসকাল ইয়ারের একটা কনসেপশন, ঠিক আছে। এখানে হচ্ছে ক্যালেন্ডার ইয়ার এবং নন ক্যালেন্ডার ইয়ারের যে কনসেপশনটা আছে, সেই জন্য আমি বললাম যে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ওখানে রয়েছে, সেইটাকে আমার যেরকম দরকার পড়বে সেরকম আমি কাস্টমাইজ করে নেব। আমি এপ্রিল টু মার্চের ক্ষেত্রে এরকম সাজাচ্ছি, অন্য হলে অন্যরকমভাবে সাজাতাম, ঠিক আছে। এখানে আর একটা কনসেপ্ট আছে এসএপিতে এই ফিসকাল ইয়ারে, সেটা হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট। আপনি হয়তো নাম শুনেছেন ইয়ার ডিপেন্ডেন্ট। ওখানে দেখবেন যখন ফিসকাল ইয়ার ক্রিয়েট করা হয় ভেরিয়েন্টটা, ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের মধ্যে একটা ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্স থাকে। ইয়ার ডিপেন্ডেন্ট মানে কি? ইয়ার ডিপেন্ডেন্ট বলতে বোঝায়, ইয়ার ডিপেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে, ফার্স্ট একটা টার্মকে আমি বলে দিচ্ছি, মনে রাখুন বা লিখে রাখবেন পরবর্তীকালে। ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, এই কথাটা ফার্স্ট মনে রাখবেন, ঠিক আছে। ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, ঠিক আছে। তো ক্লায়েন্টের ইয়ার ডিপেন্ডেন্ট কেন মনে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে? ধরুন একটা কোম্পানিতে যেখানে এসএপি নেই, ভালো করে বুঝুন, যেখানে এসএপি নেই, নন এসএপি চলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন নন এসএপি চলছে তখন আপনি কি করলেন, তখন আপনার ক্লায়েন্ট যখন ডিসাইড করলো আমি এইখানে আমার কোম্পানিতে এসএপি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। ধরে নিন আপনার ফিসকাল ইয়ারটা এপ্রিল টু মার্চ, এরকম কোনো তো কথা নেই যে আলটিমেটলি এসএপি ইমপ্লিমেন্ট করলে এপ্রিল থেকে শুরু করতে হবে। এসএপি ইমপ্লিমেন্টেশন যে কোনো সময় থেকে শুরু হতে পারে, ঠিক আছে। এসএপি ইমপ্লিমেন্টেশন চললো, প্যারালালি আপনার পুরনো সিস্টেমে কাজও চললো, ঠিক আছে। এইবার পুরনো সিস্টেমে কাজ হতে হতে এসএপি ইমপ্লিমেন্টেশনটা যখন শেষ হয়ে গেল, ইমপ্লিমেন্টেশন টিম ক্লায়েন্টকে ইনফর্ম করলো যে আমাদের ইমপ্লিমেন্টেশন কাজ শেষ হয়ে গেছে, আমরা এবার গো লাইভ করে দিতে পারি, আপনারা বলুন কবে গো লাইভ করবে। গো লাইভের ডেট যদিও ফিক্স আপ হয়ে থাকে, তাহলে আমাদের গো লাইভের ডেট ফিক্স আপ, এই গো লাইভ করে দিচ্ছি, এরপর আমরা গো লাইভ করে দিচ্ছি, এবার আপনাদের ডেটা হ্যান্ড ওভার করে দিলাম, আপনার নিজের মতো করে এবার এখানে এন্ট্রি করতে পারবেন, মানে এসএপি ইউজ করতে পারবেন। এইবার দেখুন কোনো একটা বছরের দেখা গেল হয়তো জুলাই মাসে গিয়ে এসএপি ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে গেছে, মানে আগস্ট থেকে আপনি কিন্তু এসএপিতে এন্ট্রি করতে পারেন। তা ক্লায়েন্ট নিশ্চয়ই বসে থাকবে না, কখন ওই পরের বছর নতুন এপ্রিল আসবে তখন ক্লায়েন্ট কি বলবে তার অফিসিয়াল পার্সনদের যে আপনারা আগস্ট মাস থেকে এসএপিতে এন্ট্রি করা শুরু করুন।
তাহলে এই এপ্রিল আর মে, জুন আর জুলাই 4 মাস পুরনো সিস্টেমে এন্ট্রি হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথম বছরের ক্ষেত্রে যখন ফিসকাল ইয়ার বানাবেন পিরিয়ডটা, তখন কত মাসের হবে? প্রথমটা কিন্তু হবে 8 মাসের। কারণ হচ্ছে 4টে মাস তো অলরেডি শেষ হয়ে গেছে, 4টে মাস তো অন্য সিস্টেমে হয়ে গেছে। প্রথম বছর তো আপনার আলটিমেটলি 12 মাসের হচ্ছে না, এসএপিতে প্রথম বছরটা তো আপনার 8 মাসের হচ্ছে, ঠিক আছে। তো মেশিন এসএপি কী করে বুঝবে? এসএপি তো স্ট্যান্ডার্ড সিস্টেমে, ও সফটওয়্যার জানে আমার 12 মাসে বছর হয়, ও তো 8 মাসে বছর হয় জানে না। তখন আপনাকে ওই ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সটাতে, ওই ধরনের ক্ষেত্রে ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সে টিক মেরে রাখতে হবে। মানে ও ভেরিয়েন্টের চেকবক্সে টিক মেরে রাখা মানেই ভেরিয়েন্ট বুঝে যাবে, ও তার মানে আমার এই ইয়ারটাই মাত্র 8 মাসের। দ্যাট ইজ কল ইয়ার ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সে টিক মেরে রাখলে মেশিন বুঝে যাবে। নেক্সট ইয়ারে যখন আসবে তখন আপনি ওখানে কি করতে পারেন, আপনি নতুন একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করে পুরোটা করে দিতে পারেন, অথবা ওই চেকবক্স তুলে আবার নতুন করে 4টে মাস ক্রিয়েট করে দেবেন, যেটা সেটা ক্লায়েন্ট বুঝবে, ক্লায়েন্টের যেমন কোনো সুবিধা হবে সেরকম ক্লায়েন্ট করবে, ঠিক আছে। তাহলে এটাকে এই যে 4টে মাস কমে গেল প্রথম বছরের জন্য, এই 4টে মাস কমে যাওয়াটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় শর্ট এন্ড ফিসকাল ইয়ার। ওই 4টে মাস শর্ট হয়ে গেল। শর্ট এন্ড ফিসকাল ইয়ার হলে ইয়ার ডিপেন্ডেন্ট হবেই হবে, কারণ কি, নাহলে তো আপনি বোঝাবেন কি করে মেশিনকে, ঠিক আছে। আর একটা ক্ষেত্রেও ইয়ার ডিপেন্ডেন্ট হয়, এটা খুব রেয়ার। এটা ইস্ট ইউরোপের কিছু কোম্পানি আছে, সেখানে কি হয়, নাম্বার অফ ডেজ ইন এ পার্টিকুলার মান্থ ইজ নট ইকুয়াল। মানে কীরকম, ধরুন আমাদের এখানে বলে না, সারা পৃথিবীতে জানুয়ারি মাস 31 দিনে, নর্মাল ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 28 দিনে, মার্চ 31 দিনে, এপ্রিল 30 দিনে। কিন্তু ওরা যখন করে, ওরা কি করে, ওরা বলবে না আমাদের জানুয়ারি মাস 26 দিনে হবে, 5 দিন ছুটি, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস হয়তো 24 দিন হলো, মার্চ মাস হয়তো দেখা গেলো 25 দিনে হলো, ঠিক আছে। তো মেশিন কী করে বুঝবে? তো মেশিনকে বোঝাবার জন্যে দেখুন, যখন ফিসকাল ইয়ার ভেরিয়েন্টে গিয়ে আমরা ভেরিয়েন্ট ক্রিয়েট করার পর আমরা বাঁদিকে ওখানে পিরিয়ডসে ডবল ক্লিক করে পিরিয়ডসে ঢুকে নিউ এন্ট্রিজ করে পিরিয়ডসগুলো মেনটেন করি, কোন পিরিয়ড কত নম্বর মাস কত দিনের মেনটেন করি, তো ঠিক আছে। তখন আপনি কিন্তু বলে দেবেন যে আলটিমেটলি জানুয়ারি মাস, এপ্রিল মাস 26 দিনের, মার্চ মাস, এই মে মাস এত দিনের। তো এই যে ডিফারেন্ট হয়ে গেল, মাসটা চেঞ্জ হয়ে গেল, নর্মালের যেটা 30 দিন সেটা 26 দিন, যেটা 31 দিন সেটা 25 দিন, তো মেশিন কী করে বুঝবে? সেই জন্যে এই সব ক্ষেত্রে ওই তখন ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সে টিক মারে রাখতে হয়। দেখো নেক্সট ইয়ারে আবার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওরা এরমভাবে এটা মেনটেন করে, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড ইয়ার ডিপেন্ডেন্ট। ইয়ার ডিপেন্ডেন্টের ফাংশনটা হচ্ছে যে টোটালি এই ডিপেন্ডেন্সি অফ দ্য ইয়ার ইজ ডিপেন্ডেন্ট আপন ক্লায়েন্ট, এবং এখানে কোন ইয়ারটা, কোন ইয়ারের ক্ষেত্রে কোন মাসটা কত দিনের, সেটা কিন্তু আমরা এরকমভাবে তৈরি করতে পারি, রাইট। এই ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট কথা আছে। ভেরিয়েন্ট কথার মানে কি? অনেকগুলো ভেরিয়েন্ট, কত ভেরিয়েন্ট বারবার আসবে, কিন্তু ফিসকাল ইয়ার, পরবর্তীকালে ফিল্ড স্ট্যাটাস, পরবর্তীকালে আপনার পোস্টিং পিরিয়ড, এরকম অনেক আরও ভেরিয়েন্ট মাঝে মাঝে আসবে। ভেরিয়েন্ট কথার মানে হচ্ছে একটা এরিয়া যেখানে সব কিছু করা রয়েছে, ঠিক আছে। একটা এরিয়া যেখানে সব কিছু করা রয়েছে, ঠিক আছে। যেমন ধরুন আপনি একটা কোনো পার্টিকুলার প্রোডাক্ট কেনার জন্য একটা কোনো স্পেশাল দোকানে যেতে পারেন, আবার আর একটা প্রোডাক্ট কেনার জন্য আর একটা দোকানে গেলেন, ঠিক আছে। বাট যখন শপিং মলে যাবেন তখন দেখবেন ওই সমস্ত প্রোডাক্টই একটা ছাতার তলায় পেয়ে যাচ্ছেন, তাই তো। তাহলে শপিং মলটা কি হয়ে গেল, এটা একটা ভেরিয়েন্ট যেখানে আমাকে সব কিছু দোকান অ্যাসাইন করা রয়েছে, ঠিক আছে। তো ভেরিয়েন্ট হচ্ছে একটা এরিয়া যেখানে টোটাল কনফিগারেশন করা রয়েছে। আপনি একটা কোম্পানি কোড গিয়ে তো বলতে হবে তার ফিসকাল ইয়ার কবে থেকে কবে শেষ, তো ওকে ওরমভাবে বলা যায় না যে আপনার এই মাসটা এতদিনের মধ্যে, ওকে একটা জায়গায় অ্যাসাইন করে নিয়ে বলতে হয় এটা এইটা, ঠিক আছে।
জাস্ট একটা সামারি ফরম্যাটে দিয়ে দেওয়া হয়। তো ফিসকাল ইয়ার ইস নাথিং বাট এ সামারি অফ এনি টাইপ অফ কনফিগারেশনস। যে কোনো একটা কনফিগারেশন সামারিটা হচ্ছে ওইটা। যখন এটাকে বলে দেন মেশিন কী করলো, ওটা চেক করলো, খুলে দেখলো, ওকে ফাইন, ঠিক আছে, বুঝে গেল, সেই মতো অ্যাক্টিভিটিস প্লে করতে আরম্ভ করলো। ঠিক আছে, এটা হচ্ছে ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের টোটাল ফাংশন। এই যে ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটা করছেন আপনি, ঠিক আছে, বা এর আগে কোম্পানি কোড করেছেন বা জানেন, এখানে এই সমস্ত জিনিসকে বলা হয় গ্লোবাল সেটিংস। এখন যদি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই গ্লোবাল সেটিংস, অ্যান্সারটা কি হবে? একটা কথায় উত্তর দিতে হবে কিন্তু। গ্লোবাল সেটিংস মানে কিন্তু আপনি যদি বলেন না, এই তো কোম্পানি বানানো, কোম্পানি কোড বানানো, ফিসকাল ইয়ার বানানো, চারা এরকম বললে হবে না। গ্লোবাল সেটিংস মানে হচ্ছে সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। ভালো করে শুনে নিন, সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। কারণ একটা ফিসকাল ইয়ারের একটা কোম্পানি কোডের কোম্পানি না থাকলে সে কাজ করতে পারবে না, কারণ লিঙ্ক না হলে সে এগোতে পারবে না। নাম্বার 2, তাহলে ক্লায়েন্টের সঙ্গে তার লিঙ্ক হবে না, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে যে সেই গ্রুপের সঙ্গে তার লিঙ্ক হবে না। নাম্বার 2 হচ্ছে ফিসকাল ইয়ার না থাকলে, ভেরিয়েন্ট ফিসকাল ইয়ারের স্ট্রাকচার না থাকলে সে কোথায় কাজ করবে, কোন ইয়ার থেকে শুরু করবে, কোন ইয়ারে কোন পিরিয়ডে, বুঝতে হবে না। তাহলে ফিসকাল ইয়ার বা পরবর্তীকালে আমরা যেগুলো করব সেগুলো সবই কিন্তু আলটিমেটলি গ্লোবাল সেটিংস অলমোস্ট। ঠিক আছে, এবার হচ্ছে এই ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটা ক্রিয়েট যখন হবে, এটাও কিন্তু হবে ক্লায়েন্ট লেভেলের। তার মানে ক্লায়েন্ট লেভেলে হওয়া মানে অন্য কোম্পানি কোড কিন্তু একে ইউজ করতে পারে। ঠিক আছে, তো ক্লায়েন্ট লেভেলে যখন হলো, খুব স্বাভাবিকভাবে আলটিমেটলি হচ্ছে এইটা কোম্পানি কোডে অ্যাসাইন করতে হবে, তাই তো? এটা কোম্পানি কোডে অ্যাসাইন করতে হবে পরবর্তীকালে, এবং এটাকে আমরা কিন্তু পরবর্তীকালে কোম্পানি কোডে অ্যাসাইন করব। তাহলে আমরা একবার জাস্ট আজ একটা সিনাপসিস দেখে নিই যে আমরা যে কী কী করলাম। যে আমরা প্রথম একটা এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার সম্বন্ধে একটা আইডিয়া পুরো করলাম। তারপর আমরা যেটা করছি সেখানে হচ্ছে আমরা কোম্পানি কোড, ক্লায়েন্ট এবং বিজনেস এরিয়া, তার সঙ্গে অপারেটিং কনসার্ন, তার সঙ্গে আমাদের হচ্ছে কী বলবো ওটাকে, বিভিন্ন আদার অবজেক্টিভ, এগুলোর ফাংশনটা বুঝলাম। ঠিক আছে, কোনটার সঙ্গে কী কাজ হয়, এবং এটা করলাম। এবং নেক্সট আমাদের যে অ্যাক্টিভিটিসটা আছে, আমার মনে হয় আপনি জানি না আপনি এগোতে পারবেন কিনা। নেক্সট অ্যাক্টিভিটিস হচ্ছে ভীষণ টাফ অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট। ঠিক আছে, আপনি রাজি থাকলে আমি বলে দিতে পারি। কারণ ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট, আগে আপনি বলুন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট সম্বন্ধে আপনার আইডিয়া কি আছে? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটা হচ্ছে বেসিক্যালি যখন এটা প্রথমত জানতে হবে কোথায় কাজে লাগে। ঠিক আছে, কারণ এই ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট আমিও যখন আজ থেকে 8 বছর আগে শিখেছিলাম, তখন আমার নাইটমেয়ার হয়ে গেছিলো, এটা কী শিখলাম, কোথায় কাজে লাগে কিছু বুঝতে পারছি না। কারণ এটাকে বোঝানো খুব শক্ত বেসিক্যালি, কারণ এটা প্র্যাকটিক্যালি ইনিশিয়ালি যখন বানাবেন তখন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না এটা পরবর্তীকালে কোথায় কাজে লাগবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত জিএল ক্রিয়েশন বা জিএল পোস্টিং হচ্ছে ততক্ষণ এর ফাংশন কিচ্ছু বুঝতে পারা যায় না, কারণ এর অ্যাক্টিভিটিসটা টোটালি রিলেটেড উইথ জিএল ক্রিয়েশন এবং জিএল পোস্টিং। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট হচ্ছে 3টে কথা দেখুন, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে ভেরিয়েন্ট। ঠিক আছে, এবার হচ্ছে প্রথমত হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কোথায় কাজে লাগে। যখন আমরা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটাকে জেনারেল লেজার বলা হয়, জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়তে ডিফারেন্ট টাইপস অফ জিএল অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হয়। কখনো আমাদের অ্যাসেট হচ্ছে, কখনো লাইবিলিটি হচ্ছে, কখনো ইনকাম হচ্ছে, কখনো এক্সপেন্ডিচার হচ্ছে, তাই তো? তো এই যে ডিফারেন্ট টাইপসের জিএলসগুলো ক্রিয়েট করতে হয়, এই ডিফারেন্ট টাইপসের জিএলসগুলো কিন্তু আমরা যখন ক্রিয়েট করি তাদের ফিল্ডের স্ট্রাকচার কি সবার একই রকম হয়? হয় না।
যখন একই রকম হয় না, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি যখন এই একটা একই রকম হচ্ছে না, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, তখন আমাদের বেসিক্যালি যেটা দেখতে হয় যে ওই পার্টিকুলার ফিল্ড স্ট্যাটাসটা, ঠিক আছে, কেন একই রকম হয় না? কারণ দেখুন, অ্যাসেট হলে একরকম ফিল্ডের স্ট্রাকচার হবে, এক্সপেন্ডিচার হলে সেটা একরকমের হবে, লাইবিলিটি হলে সেটা একরকমের হবে। আবার অ্যাসেটের মধ্যে আবার অনেক রকম অ্যাসেট আছে, কখনো কারেন্ট অ্যাসেট, কখনো ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তাহলে এই এত রকম প্রচুর রকম জিএল তোমাদের ক্রিয়েট করতে হয়। তাহলে আমাদের অফিসিয়ালি এই এতগুলো রকম জিএলের ক্ষেত্রে এক একটা জিএল ক্রিয়েট করতে গেলে আপনি নিশ্চয়ই মনে আছে আপনার যে অনেক ফিল্ড ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো এতগুলো ফিল্ডের স্ট্রাকচার যদি একটা টাইপ অফ জিএলের জন্য ক্রিয়েট করতে হয়, তাহলে এতগুলো ডিফারেন্ট টাইপ অফ জিএলসের জন্য কতগুলো স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে? ইট ইজ টু টাফ। আমরা তো সমস্ত ফিল্ডকে তোমরা মেনটেন করি না, ঠিক আছে, যেগুলো শুধুমাত্র রিকোয়ার্ড দরকার পড়ে সেগুলো করে চলে যাই, ঠিক আছে। তো বাকিগুলো তো করতে হবে, যখন করতে হবে তা সেই জন্যে যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ফিল্ডগুলো, তারা কী ধরনের ডেটা নিয়ে বসে রয়েছে। কোনো কোনো ফিল্ড দেখবেন আপনাকে ফিল্ডগুলোকে ফিল আপ করতেই হবে, কম্পালসারি দিতেই হবে আপনাকে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রিকোয়ার্ড ফিল্ড। কোনো কোনো ফিল্ড দেখবেন আপনি না দিলেও চলবে, নট নেসেসারি, নট কম্পালসারি, দ্যাট ইজ কল্ড অপশনাল ফিল্ড। কোনো কোনো ফিল্ড দেখবেন যে আপনি যখন এগুলো এন্ট্রি করার সময় দুটো ক্ষেত্রে কিন্তু লাগে, একটা হচ্ছে জিএল ক্রিয়েশন এবং জিএল পোস্টিং। বেসিক্যালি জিএল পোস্টিং যখন পোস্টিং করছে দেখবেন আপনি যখন একটা জিএল পোস্টিং হচ্ছে সেখানে টাইম আর ডেট ডিসপ্লে হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ট্রেনের টিকিট কাটলে দেখবেন টাইম আর ডেটটা ডিসপ্লে হয়ে যাচ্ছে। যে অপারেটর সে তো আর ওই তখনকার টাইম আর ডেটটাকে ইনপুট করছে না, কিন্তু সিস্টেম থেকে সেটা উঠে আসছে। তার মানে এটা কি, দ্য ফাংশন অফ দ্য ডিসপ্লে, যেটা ডিসপ্লে হবে সেটা উঠে আসবে, তাই তো। আবার একটা ফিল্ড আছে যেটা হচ্ছে বলা হয় যে সাপ্রেস। সাপ্রেস মানে কি, সামথিং হাইড, ওটাকে অফ করে দাও, ঠিক আছে। দেখবেন আপনি যদি অন্য কোনো সফটওয়্যার দেখেন, প্রিন্টিংয়ের সময় আপনাকে একটা অপশান জিজ্ঞেস করে, যে একটা অপশান দিয়ে দেয়, আপনি বলে দেবেন যে আপনার কোন কোন রিকোয়ারমেন্ট আছে, আপনি সে সময় বলে দিলেন যে আমাকে সাপ্রেস ন্যারেশন করে দাও, তাহলে আপনার ন্যারেশনগুলো প্রিন্ট আউট হবে না, প্রিন্ট আউটটা কম হবে, তাই তো। তো এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো কখন কাজে লাগছে, অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েশন অফ দ্য জিএল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য জিএল এর ক্রিয়েশনের থেকেও যেটা বেশি কাজে লাগে অ্যাট দ্য টাইম অফ জিএল পোস্টিং, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল, কখনো একটা ধরুন ফিল্ডের স্ট্যাটাস আপনাকে বানাতে হচ্ছে একটা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে, কখনো একটা কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, কখনো একটা আপনার ধরুন লাইবিলিটির ক্ষেত্রে, কখনো ইনকামের ক্ষেত্রে, কখনো এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা গ্রুপ ক্রিয়েট করতে হচ্ছে, ঠিক আছে। এই গ্রুপের মধ্যে আপনার যত ফিল্ড আছে সেই ফিল্ডগুলোকে আপনাকে ডিফাইন করতে হচ্ছে, কোনগুলো রিকোয়ার্ড, কোনগুলো অপশনাল, কোনগুলো সাপ্রেস, কোনগুলো ডিসপ্লে হবে, ঠিক আছে। তাই তো করতে হচ্ছে তো, ঠিক আছে। টোটাল ধরুন 100 ফিল্ড আছে, 100 ফিল্ডের মধ্যে এই জিএলের জন্য এই স্টাইলের এই গ্রুপের জন্য এই ফিল্ডগুলো রিকোয়ার্ড, এইগুলো অপশনাল, এগুলো সাপ্রেস, এগুলো ডিসপ্লে, আবার ওই জিএলের জন্য ওই গ্রুপের জন্য এরকমভাবে করতে হচ্ছে। তো এই যে জায়গাটা আছে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপগুলো আছে, এই ডিফারেন্ট গ্রুপগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হয়, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েন্ট, ঠিক আছে। এসএপি ক্লায়েন্টকে এই সরি কোম্পানি কোডকে বলতে হয় এইটা হচ্ছে ফিল্ডলেস ভ্যারিয়েন্ট। আপনি একটা কোম্পানি কোডে একবারই অ্যাসাইন করতে পারবেন ভ্যারিয়েন্ট, এবং একটাই মাত্র জায়গা আছে ওখানে, কিন্তু আপনার যদি ধরুন 50খানা এরকম গ্রুপ থাকে 50বার অ্যাসাইন করতে পারবেন না, একটাই জায়গা আছে। তাহলে আপনি তো এখানে আপনাকে অনেক গ্রুপ ক্রিয়েট করতে হচ্ছে, তাহলে আপনি কী করে অ্যাসাইন করবেন? ন্যাচারাল কোশ্চেন হচ্ছে ওই গ্রুপগুলোকে এক জায়গায় একটা ফেলে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েন্ট। ওই ভ্যারিয়েন্টটাকে কোম্পানি করে অ্যাসাইন করে দেওয়া হয়, তাই তো। তাহলে সবার ওপরে কে থাকছে? সবার ওপরে থাকছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট, ঠিক আছে। তার তলায় কে রয়েছে? ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে। তার তলায় কে রয়েছে না স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। স্ট্যাটাস অফ দ্য ফিল্ড বলতে কি না কোনটা রিকোয়ার্ড হবে, কোনটা অপশন হবে, কোনটা সাপ্রেস হবে, কোনটা ডিসপ্লে হবে। তাহলে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের ফাংশনটা কি হলো? ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোলস ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। কারণ একটা জিনিস মাথায় নেবেন, এসএপিতে যে হায়ার কি থাকে সে লোয়ার কিকে কন্ট্রোল করে,
এটা কমন ব্যাপার, কিন্তু সর্বক্ষেত্রেই, নট অনলি এসএপি, সর্বক্ষেত্রেই উল্টোটা হলেই বিপদ। ঠিক আছে, তো এবার হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল করছে গ্রুপকে, কারণ গ্রুপটা তার আন্ডারে রয়েছে। ঠিক আছে, তাহলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কি কন্ট্রোল করছে? ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল করছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ডকে। স্ট্যাটাস অফ দ্য ফিল্ডটা কে আছে না, ওই রিকোয়ার্ড, অপশনাল, সাপ্রেস এবং ডিসপ্লে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? যখনই, তার মানে এবার আমরা কি করছি, আমরা গ্রুপগুলোকে ক্রিয়েট করছি না, আমরা এসএপি স্ট্যান্ডার্ড একটা গ্রুপ এসএপি ক্রিয়েট করে একটা ভেরিয়েন্টের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে 0001 ভেরিয়েন্টের মধ্যে স্টোর, আপনি হয়তো শুধু এইটুকু আপনার মনে আছে, আপনি 0001 ভেরিয়েন্টে গিয়ে ওটাকে কপি করে নাম চেঞ্জ করে একটা এন্টার মেরে সেভ করে ওটাকে অ্যাসেন্ড করে দাও, কিন্তু অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কি আছে, কোত্থেকে আসছে, কি করছি, শুধু তো ওই মানে OBC4 করে ওটাকে কপি করে করলে হবে না, ও তো সবাই করতে পারবে। তাহলে আপনার সঙ্গে অন্যের সঙ্গে ডিফারেন্সটা কী হলো? পুরো কনসেপশনটা বুঝতে হবে। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে যে টোটাল ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কীরমভাবে কাজ করছে, সেই জন্যে আলটিমেটলি হচ্ছে এই জায়গাটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ঠিক আছে, তো ন্যাচারালি কী হচ্ছে, আপনার এই যে স্ট্যান্ডার্ড সিস্টেমে যে আপনার এতগুলো ফিল্ড আছে, সেই গ্রুপগুলোকে আমরা কপি করে নিচ্ছেন একটা ভেরিয়েন্টের মধ্যে করে, নামটা চেঞ্জ করে সেভ করে দিচ্ছেন, এবং পরবর্তীকালে ওই ভেরিয়েন্টটা কোম্পানি করে অ্যাসাইন করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকে কোম্পানি কোড, অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ফিসকাল ইয়ার, অ্যাসাইন ফিসকাল ইয়ার উইথ কোম্পানি কোড, ফিল্ড স্ট্যাটাস এবং ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটা অ্যাসাইন করলাম কোম্পানি, 7টা স্টেপ বুঝে নিলাম। ঠিক আছে, টোটাল স্টেপ আছে আমাদের 16। পরের দিন ব্যালেন্সটা আমরা বোঝার আগে আগে এই স্টেপটা আগে মেশিনে করে ফেলবো। ঠিক আছে, আগে ফার্স্ট প্র্যাকটিক্যাল করব, তারপর আমরা পরবর্তী যে স্টেপটা আছে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে সেটা করব। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু করলে তখন আপনার